আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো যে যেখানে আছো একটু স্টুডেন্টদেরকে মেনশন দিয়ে দাও, মানে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ হচ্ছে আমরা খুব কনসেপচুয়াল ক্লাসটা আজকে আমরা করতে যাচ্ছি। আমার মনে হয় 6টা ক্লাসের মধ্যে, ইনফ্যাক্ট 7টা ক্লাসের মধ্যে সবচেয়ে কনসেপচুয়াল ক্লাস হচ্ছে আজকেরটা। সো প্লিজ ক্লাসগুলো একটু ভালোভাবে করো, মাত্র 7টা ক্লাস, এর পরবর্তীতে বিদায়। আর দেখা হচ্ছে কিনা জানি না, ঠিক আছে? সো 7টা ক্লাস খুব ভালোভাবে করো। আজকের টপিকটা হচ্ছে ড্যানিয়েল সেল এবং ই সেল। ড্যানিয়েল সেল এবং ই সেল। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ড্যানিয়েল সেল জিনিসটা আমরা বুঝতে গেলে আমাদেরকে ফার্স্ট একটু কনসেপ্ট জানতে হবে, একটু কনসেপ্ট জানতে হবে। আস্তে আস্তে জয়েন করো, সবাই সবাই জয়েন করতে থাকো, সবাই জয়েন করতে থাকো। আমার মনে হয় না আজকে কেউ বের হবে, এটা ইম্পসিবল। মানে কেউ যদি লাইভ ক্লাস থেকে যদি বের হয় তাহলে হয়তো কি তার নেটওয়ার্কের সমস্যা। স্যার এতই কনফিডেন্স? জি ভাইয়া, বেশি কনফিডেন্স, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল তাহলে শুরু করতেছি। প্রথম কথা হচ্ছে আমরা ফার্স্টে আগে পড়বো হচ্ছে তড়িৎদ্বার বিভব পড়তে হবে। একটু তড়িৎদ্বার বিভব, সবাই একটু কলমটা নাও। তড়িৎদ্বার বিভব, গলার আওয়াজের এখন ফাটাই ফেলবো একটু পরে, সবাই আস্তে আস্তে জয়েন হোক। দেখো, তড়িৎদ্বার বিভব ফার্স্ট একটু অঙ্কন করি। আচ্ছা, এর পরবর্তীতে এটা অঙ্কন করলাম। আচ্ছা, খুব কনসেপচুয়াল ক্লাস, খুব তাড়াতাড়ি শেষ করব। কনসেপচুয়াল ক্লাস খুব তাড়াতাড়ি শেষ করব, ওকে? আচ্ছা, সবাই একটু লিখবা, এগুলো সবগুলো একটু লিখবা সবাই। ওকে, আচ্ছা, এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, সো এগুলো একটু লিখে ফেলো আগে। আচ্ছা, আস্তে আস্তে জয়েন হচ্ছে। ওকে, জয়েন হতে থাকো। ওকে, ফার্স্ট অফ অল ভাইয়া আমি যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব মানে কি। তড়িৎদ্বার বিভব মানে কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ধাতব পাত্র নিলাম, মানে একটা পাত্র নিছি। আচ্ছা, পাত্র নিছি হচ্ছে কার পাত্র? যে কোনো একটা লবণের পাত্র নিব। আচ্ছা, সেটা যে কোনো কিছু হতে পারে। এখন একটা পাত্রের মধ্যে একটা রড আমি ডুবাই দিছি। কি বললাম? একটা পাত্রের মধ্যে একটা রড ডুবানো হয়েছে। আচ্ছা, রডটা হচ্ছে কিসের রড? সেটা হচ্ছে যে কোনো একটা ধাতুর রড। কি বললাম? যে কোনো একটা ধাতুর রড। আচ্ছা, যে ধাতুর রড নিব ঠিক সে ধাতুর দ্রবণ নিব। আমি আবারও বলতেছি, যেই ধাতুর রড নিব সেই ধাতুর দ্রবণ নিব। আমি যদি জিঙ্ক নিই তাহলে জিঙ্ক ধাতুর দ্রবণ নিব, সেটাকে বলা হয় জিঙ্ক সালফেট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিঙ্কের, এটা হচ্ছে কি একটা ধাতু, এই জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। এই জিঙ্কের টেন্ডেন্সি কি? এই জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। অর্থাৎ এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এটা একটু বুঝো ভালোভাবে। আমি তোমাকে কি বলতেছি দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে একটা ধাতব রড। এই ধাতব রডটা ডুবানো হচ্ছে একটা ধাতব দ্রবণের মধ্যে, মানে একটা ধাতুর দ্রবণের মধ্যে। অর্থাৎ আমি দুইটা জিনিস নিব, একটা হচ্ছে ধাতুর দ্রবণ আর একটা হচ্ছে ধাতুর রড। কি বললাম? একটা আমি ধাতুর দ্রবণ নিব, একটা ধাতুর রড নিব। যেই ধাতুর দ্রবণ নিব ঠিক সেই ধাতুর রড নিতে হবে। এক, এরপরে যেই ধাতব দ্রবণ বলা হচ্ছে সেই ধাতব দ্রবণকে বলা হচ্ছে ইলেকট্রোড। ইংলিশ ভাষায় বলা হয় ইলেকট্রোড। অর্থাৎ তুমি যদি জিঙ্কের ধাতব দণ্ডা নাও সেটাকে বলা হচ্ছে ইংলিশে ইলেকট্রোড। আর যে জিঙ্ক সালফেট যেটা নিচ্ছ সেটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট। এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট। তাহলে মানে আমি যদি বাংলাটা যদি বলি, ইলেকট্রোডের বাংলা হচ্ছে তড়িৎদ্বার। ইলেকট্রোডের বাংলা হচ্ছে কি? তড়িৎদ্বার। আর ইলেকট্রোলাইটের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য, আমি আবারও বলতেছি তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আমি কি বললাম? আমি একটা ধাতুর একটা দ্রবণ নিছি, ধাতুর দ্রবণের মধ্যে ধাতুর একটা রড নিছি, অর্থাৎ যে কোনো একটা ধাতুর, সেটা জিঙ্কের রড নিলাম। আচ্ছা, আমি ফার্স্টে বললাম জিঙ্ক ধাতুটি ইলেকট্রোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হবে। আমার কথা সবাই একটু ভালোভাবে শোনো, জিঙ্ক ধাতুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হবে। অর্থাৎ জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জিঙ্কের টেন্ডেন্সি যদি ইলেকট্রন জারিত হয়, অর্থাৎ সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। কোথায় ছেড়ে দিচ্ছে? ইলেকট্রোডে ছেড়ে দিচ্ছে। এইভাবে ইলেকট্রোডে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ ইলেকট্রোডে ইলেকট্রনগুলো সে ছেড়ে দিয়ে সে জারিত হচ্ছে। ইলেকট্রনগুলো ইলেকট্রোডে ছেড়ে দিয়ে সে কি হচ্ছে? ইলেকট্রোডে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে সে কি হচ্ছে? জারিত হচ্ছে। এখন সে যে জারিত হয়ে সে জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন করে এবং এই জিঙ্ক 2+ আয়নগুলা দ্রবণের মধ্যে মুক্ত হবে।
এই জিঙ্ক 2+ আয়নগুলো অর্থাৎ এই পজিটিভ চার্জগুলো দ্রবণের মধ্যে মুক্ত হবে, অর্থাৎ 2+টা দ্রবণের মধ্যে মুক্ত হবে। আমি তোমাকে আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে ব্যাপারটা এরকম বলতেছি, আস্তে আস্তে সবাই জয়েন করতেছো, একটু মেনশন দিয়ে 1K করে ফেলো, কারণ 1K পার্টিসিপেন্ট আমার কনসিস্টেন্টলি দরকার, এত কষ্ট করতেছি। 1K করে ফেলো, তোমরা মেনশন দিতে দিতে। দেখো আমি বললাম হচ্ছে একটা পাত্র, মানে এটা হচ্ছে একটা ধাতবের একটা পাত্র, ওকে। এখানের মধ্যে একটা দ্রবণ নিছি, দ্রবণ কাঠটা নিব, যে ধাতুর রড নিব সেই ধাতুর দ্রবণ নেওয়ার পরে ডুবাইছি, ডুবানোর পরে এখানে একটা ধাতুর টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। তো জারিত যখন হয়েছে সে কিভাবে হয়েছে, সে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কাকে বলে, ওই যে ধাতুর দণ্ডটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনে সে ইলেকট্রনগুলো ছেড়ে দেয়, ইলেকট্রনে সে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে সে কি করে, জারিত হয়। এখন ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে সে প্লাসে পরিণত হয়, প্লাস আয়নগুলো হচ্ছে দ্রবণে জমা পড়ে। তার মানে এখানে আমি তোমাকে বোঝাচ্ছি যে এখানে তার জারণ হয়েছে। আচ্ছা, জারণ হওয়ার কারণে অর্থাৎ এই যে জিঙ্কের জারণ হয়েছে, সেখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে এখানে চার্জের সেপারেশন হয়েছে, অর্থাৎ চার্জের পৃথকীকরণ হয়েছে। কি বললাম, চার্জের পৃথকীকরণ হয়েছে। আমি আবারও বলতেছি, চার্জের পৃথকীকরণ হয়েছে, অর্থাৎ এই যে জিঙ্ক ইলেকট্রোড, এই জিঙ্ক ইলেকট্রোড যখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক ধাতুটা ইলেকট্রোডে ত্যাগ করে দিয়ে সে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, অর্থাৎ মাইনাস গুলো সবগুলো ইলেকট্রোডে পরিণত হচ্ছে আর প্লাস গুলা দ্রবণে এসে জমা পড়তেছে। অর্থাৎ প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে প্লাস এবং মাইনাস, এগুলো সবগুলো মাইনাস, মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ প্লাস এবং মাইনাসের সেপারেশন হয়েছে, অর্থাৎ প্লাস এবং মাইনাসের পৃথকীকরণ হয়েছে, আলাদা হয়ে গেছে। যেখানে প্লাস এবং মাইনাসের সেপারেশন হবে সেখানে হবে আমার হচ্ছে কি, বিভব। যেখানে চার্জের পৃথকীকরণ হবে সেখানে হচ্ছে আমার বিভব সৃষ্টি হবে। আমি আবারও বলতেছি, যেখানে চার্জের সেপারেশন হবে সেখানে আমার বিভব উৎপন্ন হবে, আর এই বিভব উৎপন্ন হওয়ার কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আবারও বলতেছি, এই বিভব উৎপন্ন হওয়ার কারণে আমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এই বিভব উৎপন্ন হওয়ার কারণে আমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আবারও বলতেছি, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ আমাকে যদি বলে যে ভাইয়া তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, অর্থাৎ কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে এই যে চার্জের যে সেপারেশন হচ্ছে, এই চার্জের সেপারেশনের কারণে আমার একটা হচ্ছে বিভব উৎপন্ন হচ্ছে, আর বিভবের কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ড্যানিয়েল সেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে তড়িৎ প্রবাহ যে সৃষ্টি হচ্ছে, এই মধ্যবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে কেন, আর বিদ্যুৎ বিভবের কারণে। এই যে মধ্যবর্তী যে বিভব উৎপন্ন হচ্ছে, এই বিভবকে বলা হচ্ছে আমার তড়িৎদ্বার বিভব, এই বিভবকে বলা হচ্ছে আমার তড়িৎদ্বার বিভব। কেউ যদি আস্ক করে তড়িৎদ্বার বিভব মানে কি, তুমি বলবা ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যবর্তী বিভব পার্থক্যকে তড়িৎ বিভব বলে, মানে তড়িৎদ্বার বিভব বলে। ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যবর্তী বিভবকে কি বলা হয়, তড়িৎদ্বার বিভব বলে। তার মানে তড়িৎদ্বার বিভবটা আমার হচ্ছে বইয়ের ডেফিনেশন পড়ার দরকার নাই, বইয়ের ডেফিনেশন না পড়ে আমি বলবো ইলেকট্রোড এবং ইলেকট্রোডের মধ্যবর্তী বিভব পার্থক্যকে বলা হচ্ছে কি, মধ্যবর্তী বিভবটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। জিনিসটা আমি তোমাকে আরেকবার এক্সপ্লেইন করতেছি, সেটা হচ্ছে কি, দেখো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা পাত্র নিছি, একটা পাত্র, এই পাত্রটার মধ্যে আমি হচ্ছে কি নিব, আমি ধাতু নিব। তো ধাতু হচ্ছে, রিমেম্বার, ধাতু নেওয়ার সময় মাথায় রাখতে হবে যেই ধাতুর দ্রবণ নিব ঠিক সেই ধাতুর দণ্ড নিতে হবে। যেই ধাতু, ধরো তুমি হচ্ছে একটা এখানে দ্রবণ নিছো, সেটা কিসের, জিঙ্ক সালফেটের, ঠিক কিভাবে জিঙ্ক সালফেটের দ্রবণ নিছে মানে হচ্ছে জিঙ্ক ধাতু নিতে হবে। অথবা তুমি যদি বলো ভাই আমি এখানে একটা জিঙ্ক ধাতুর রড নিছি, তাহলে জিঙ্ক ধাতুর রড যদি নাও তাহলে জিঙ্ক সালফেট নিতে হবে, যদি কপার নাও কপার সালফেট নিতে হবে, যদি সিলভার নাও সিলভার সালফেট নিতে হবে, যদি ক্রোমিয়াম নাও ক্রোমিয়াম সালফেট নিতে হবে। এতটুকু মাথায় ঢুকছে? অর্থাৎ যেই জিনিসটা আমি নিব, যেই দ্রবণটা নিব ঠিক সেই দ্রবণের উপরে আমার একটা ধাতুর পাত নিতে হবে, যেই দ্রবণটা আমি নিছি, অর্থাৎ যেই ধাতুর দ্রবণটা নিছি ঠিক সেই ধাতুর দণ্ড নিব, একটা ধাতব দণ্ড নিব। নেওয়ার পরে এটা ডুবানো হবে, ডুবানোর পরে একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল এই জিঙ্কের টেন্ডেন্সি একটু জন্য মাথায় রাখো, জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। জারিত মানে হচ্ছে সে কি, ইলেকট্রন ছেড়ে দিবে। জারিত মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দিবে কোথায়, ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনগুলো ছেড়ে দিবে, ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে প্লাস চার্জটা মুক্ত হবে কোথায়, আমার দ্রবণের মধ্যে। প্লাস চার্জটা যখন দ্রবণের মধ্যে যখন মুক্ত হবে তখন প্লাস এবং মাইনাসের সেপারেশন হয়েছে, আর সেপারেশন যখন হবে তখন সেখানে বিভব উৎপন্ন হবে, আর এই বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তড়িৎদ্বার বিভব মানে কি, তুমি বলবা ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যবর্তী বিভব পার্থক্যকে। ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, কোনটা ছিল, জিঙ্ক সালফেট। ইলেকট্রোড মানে হচ্ছে কপারের অথবা জিঙ্কের দণ্ডটা, জিঙ্কের দণ্ডটাকে বলা হচ্ছে ইলেকট্রোড, যেটাকে বলা হয় তড়িৎদ্বার। অর্থাৎ তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষণ মধ্যবর্তী বিভব পার্থক্য বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। অর্থাৎ প্লাস এবং মাইনাস যখন আলাদা হচ্ছে তখন এখানের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, ওই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মধ্যে বিভব জমা থাকে, ওই বিভবটাকে বলা হচ্ছে আমার তড়িৎদ্বার বিভব, হুইচ ইজ আমার ইলেকট্রোড পটেনশিয়াল। এতটুকু ক্লিয়ার কার কার হইছে আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কার কার হইছে আমাকে বলো,
এতটুকু ক্লিয়ার কার কার হইছে ভাইয়া? আল্লাহর ওয়াস্তে আর কথা বলিস না, এতটুকু ক্লিয়ার কার কার হইছে আমাকে বলো। তড়িৎদ্বার বিভব ক্লিয়ার হইছে? তার মানে তোমাকে আমি এখান থেকে কি কি শিখাইছি? ফার্স্ট অফ অল তুমি যে ধাতুর দ্রবণটা নিবা ঠিক সে ধাতুর রডটা নিবা এক, অথবা তুমি যে ধাতুর রডটা নিবা সে ধাতুর দ্রবণটা নিবা। এবং জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া, সে জারিত হয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে, এবং জিঙ্ক 2+ আয়নে পরিণত হওয়ার কারণে ওই ইলেকট্রনগুলো সে ছেড়ে দিয়ে চলে আসে কোথায়? ইলেকট্রোডে, অর্থাৎ ছেড়ে দিয়ে চলে আসে সে দ্রবণের মধ্যে প্লাস আয়নে পরিণত হয়, এবং এই প্লাস এবং মাইনাসের মধ্যে যে বিভব পার্থক্যটা উৎপন্ন হয় সেই বিভব পার্থক্যটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এবং এই তড়িৎদ্বার বিভবের কারণেই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, হুইচ ইজ আজকের টপিক হচ্ছে ড্যানিয়েল সেল। কেমন আছো? কেমন আছো? এতটুকু ক্লিয়ার হইছে ভাই? আমি একটা কথা বলি, ক্লাসটা খুবই কনসেপচুয়াল, খুবই কনসেপচুয়াল। আর রাত 10টার ক্লাসে তো তুমি দেখলে পাগলে যাবা, কি স্লাইড রেডি করে আনছে, ঠিক আছে? তো দেখো এতটুকু ক্লিয়ার হইছে। আচ্ছা এখন আসি আমরা, তাহলে তুমি যদি বলো ভাই আমি এটা কিভাবে লিখবো, খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। তুমি লিখবা কি? তুমি লিখবা হচ্ছে আমরা ফার্স্টে একটা ধাতুর দণ্ড নিব, এবং যে ধাতুর দণ্ড নিচ্ছি তুমি কিভাবে লিখবা? তুমি বলতে পারো ভাইয়া আমি খাতায় কিভাবে লিখবো? আরে ভাই আমি একটা ফার্স্টে ধাতুর দণ্ড নিব, যে ধাতুর দণ্ড নিচ্ছি সেই ধাতুর দ্রবণ নিব এক। আর এই ধাতু টেন্ডেন্সি হচ্ছে তার মানে প্রবণতা হচ্ছে জারিত হওয়া। আচ্ছা কেন জারিত হচ্ছে সেটা বলবো ভাই, একটু ওয়েট করো। তার টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। তো তার টেন্ডেন্সি যদি জারিত হয় তাহলে সেই ইলেকট্রন ছেড়ে দিবে কোথায়? ইলেকট্রোডে। অর্থাৎ এই যে ইলেকট্রন যেটা ছিল তড়িৎদ্বার সেটার মধ্যে ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার কারণে তাদের মধ্যে চার্জের পৃথকীকরণ হয়েছে, অর্থাৎ তাদের চার্জের সেপারেশন হয়েছে। এবং চার্জের সেপারেশন হওয়ার কারণে অথবা চার্জের অথবা আদানের পৃথকীকরণ হওয়ার কারণে তাদের মধ্যে যে মধ্যবর্তী বিভব উৎপন্ন হয় এই মধ্যবর্তী বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। কতক্ষণ লাগছে ভাইয়া? তার মানে পরীক্ষা যদি তড়িৎদ্বার বিভব বলে তুমি পারবা? পারবা তো? ইলেকট্রোড অর্থাৎ একটা রাসায়নিক কোষের তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভবকে বলা হচ্ছে আমার তড়িৎদ্বার বিভব। জাস্ট প্লাস এবং মাইনাসের চার্জের সেপারেশনের কারণে যে বিভব উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব, আর কিছু না। এতটুকু মাথায় ঢুকছে? আচ্ছা এখন কথা হচ্ছে তড়িৎদ্বার বিভবের ডেফিনিশন আমি পড়ে ফেলছি। এখন আমি আসি, এই যে আমি এখানে যে জিঙ্ক লিখলাম এই জিঙ্কটা আমি চাইলে লিখতে পারি, এখন থেকে আমরা এভাবে লিখবো। এটাকে মানে কি? এটা মানে কি? আচ্ছা এটাকে বলা হয় জারণ তড়িৎদ্বার বিভব। এটা আমি একটু পরে বলতেছি। তার মানে আমি এখন এই জিনিসটা এইভাবে না লিখে কোনটা এইভাবে এখন আমরা লিখবো না। এই যে এখন যেটা লিখতেছি আমরা এইভাবে লিখবো না, এইভাবে না লিখে এখন আমরা এইভাবে লিখবো। এইভাবে না লিখে আমরা মানে আমি ভাত এভাবে খাচ্ছি, এখন আমি ভাত খাবো এইভাবে। তার মানে আমি সংক্ষেপে লিখবো, মাথা ঢুকবে? তাহলে এভাবে বলে এটাকে বলা হয় কি? জারণ হয়েছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি? জারণ হয়েছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি হয়েছে? জারণ হয়েছে। এতটুকু মাথা ঢুকছে? আচ্ছা এখন আসি একটা নতুন পড়াতে, নতুন পড়া বলতে সেম পড়াতে। তো আমি তোমাকে এখন বললাম, এখন আলাদাভাবে বললাম, সেটা হচ্ছে ভাইয়া আমি এখানের মধ্যে কি নিলাম? আমি এখানের মধ্যে দণ্ড নিলাম, আরেকটা দণ্ড নিছি। দণ্ডটা হচ্ছে এরকম, ধরো একটা দণ্ড নিছি, এই দণ্ডটা এটা ধাতুর দণ্ড। আচ্ছা আমি এবার নিলাম হচ্ছে কপার, আমি এবার নিলাম হচ্ছে কপারের দণ্ড। আমি কি বললাম? কপারের ধাতব দণ্ডটা নিছি। আমি আবারও বলতেছি আমি নিলাম এবার কপারের ধাতব দণ্ড। এতটুকু ক্লিয়ার আছে? আমি আবারও বলছি আমি এবার নিছি কপারের ধাতব দণ্ড। আচ্ছা কপারের ধাতব দণ্ড যদি নিয়ে থাকি, কি বললাম? কপারের ধাতব দণ্ড নিছি। আমি আগে বলছি তুমি যে ধাতুর দণ্ড নিবা, যে ধাতুর দণ্ড মানে হচ্ছে মেটাল রড আর কি, যে ধাতুর রড নিবা ঠিক সেই ধাতুর দ্রবণ নিতে হবে, অর্থাৎ কপার সালফেট নিছো। কি নিছো? কপার সালফেট। আচ্ছা এখন আমি তুমি একটা সিরিজ জানো, সক্রিয় সিরিজ ছিল, যে সক্রিয় সিরিজ ছিল হচ্ছে কে না কে, লি কে না ম্যাকগাবার এলে, মিয়া যেন করি ফেলে, ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হাই কোলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। লি কে না ম্যাকগাবার এলো, যেন ফিরে সোনা পেলো, ক্যান্ডি চকলেট নিলে হাই কোলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। আচ্ছা এতটুকু মাথায় রাখার দরকার নাই। লি কে না ম্যাকগাবার এলো, যেন ফিরে সোনা পেলো, হাই কোলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এটা মনে রাখতে পারবা? লি কে না ম্যাকগাবার এলো, লি কে না ম্যাকগাবার এলো, যেন ফিরে সোনা পেলো হাই কুলঙ্গার। আর বেশি লেখার দরকার না। আচ্ছা আমি সিরিজটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বলতে কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। তবে আমি ফার্স্ট অফ অল আগে একটা কথা বলি তোমাকে, যে উপরে হচ্ছে জিঙ্ক নাকি কপার। দেখো উপর থেকে যদি নিচে যায় তার বিজারণ বিভব বাড়তে থাকবে। আমার কথা ভালোভাবে শোনো, উপর থেকে যত নিচে যাবে তার বিজারণ বিভব বাড়তে থাকবে, নিচ থেকে যত উপরে যাবে, অর্থাৎ উপর থেকে নিচে গেলে বিজারণ বিভব মানে হচ্ছে রিডাকশন পটেনশিয়াল বাড়তে থাকবে, অর্থাৎ বাড়তেছে। অর্থাৎ আমি যদি বলি রিডাকশন পটেনশিয়াল বাড়তেছে নিচের দিকে গেলে, আর উপরের দিকে গেলে অক্সিডেশন পটেনশিয়াল বাড়তেছে। উপর দিকে কি? অক্সিডেশন পটেনশিয়াল বাড়তেছে। এতটুকু মাথা রাখবে। আচ্ছা এখন আমাকে বলো এখানে কার জারণ বিভব বেশি, জিঙ্কের নাকি কপারের? আরে ভাই জিঙ্কের জারণ বিভব বেশি, তাহলে জিঙ্ক জারিত হবে আর কপার কি হবে? বিজারিত হবে।
এটা মাথায় ঢুকছে? এটা জাস্ট আমি একটা নরমাল একটা ফালতু কথা বলছি, আসলে রিয়েল বেসিক কিন্তু এটা না। আরো আসতেছি, দেখো তোমাকে আমি বোকা বানাইছি। এখন দেখো, এখন তোমাকে আমি বললাম হচ্ছে কপার। কপারের কথাটা একটু বলি। কপার হচ্ছে, যেহেতু আমি এখানে বললাম কপারের টেন্ডেন্সি হচ্ছে বিজারিত হওয়া। কপারের টেন্ডেন্সি হচ্ছে কি? বিজারিত হওয়া, অর্থাৎ সে বিজারিত হবে। সে কিভাবে বিজারিত হবে? ফার্স্ট অফ অল এখানে কি ছিল? কপার সালফেট ছিল। কপার সালফেট থেকে কপার 2+ পৃথক হয়ে যাবে। ওয়ান, কপার 2+ যখন পৃথক হয়ে যাচ্ছে, এই কপার 2+টা কি করবে? এই কপার 2+টা কি করবে? এই মেটালকে অ্যাটাক করবে, এই মেটালকে অ্যাটাক করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার মেটালকে কেন অ্যাটাক করতেছে? এটা রিজন তুমি আই সোয়্যার তুমি ড্যানিয়েলসনে পেয়ে যাবা। ড্যানিয়েলসনের ইচ এন্ড এভরি পয়েন্ট আমি তোমাকে আজকে লিখে দিব। ইচ এন্ড এভরি পয়েন্ট, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, সবকিছু আমি তোমাকে আজকে লিখে দিব। প্রশ্ন হচ্ছে কপার 2+ কেন ইলেকট্রোডকে অ্যাটাক করতেছে? রিজনটা হচ্ছে জিঙ্ক থেকে আগত ইলেকট্রন আসছে কপারে। যাই হোক, এটা আমি তোমাকে পরে বলতেছি, এটা তুমি এখন ফিল পাবা না, ফিল তো জীবনে পাবা না এখনই। দেখো আমি তুমি বললাম কপার 2+টা আমার মেটালকে অ্যাটাক করছে। মেটাল মানে হচ্ছে ধাতব পাত্রটাকে অ্যাটাক করছে। আর এখানে হচ্ছে কপার সালফেটের দ্রবণটা, এখানে হচ্ছে কপার সালফেটের দ্রবণটা, কপার সালফেটের দ্রবণটা, কপার সালফেটের দ্রবণটা, কপার সালফেটের দ্রবণটা, কপার সালফেটের দ্রবণটা। মেটালকে যখন অ্যাটাক করছে, কে অ্যাটাক করছে? কপার 2+। অ্যাটাক করে সে কি করে? বিজারিত হওয়ার প্রবণতা দেখায়। সেই কিভাবে বিজারিত হবে? সে দুটো ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হচ্ছে কপার ধাতুতে। দুটো ইলেকট্রন গ্রহণ করে সেই পরিণত হচ্ছে কপার ধাতুতে। অর্থাৎ এই মেটাল থেকে সে হচ্ছে কি করতেছে? কপার সালফেটের কপার 2+ আয়নটা মেটাল থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে মেটাল থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে, মেটাল বলতে এই ধাতব দণ্ড থেকে, ধাতব দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে কে? কপার সালফেটের দ্রবণে কপার 2+ আয়নটি। কপার 2+ আয়নটি যখন এই ধাতব দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে, তখন এই ধাতব দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ জমা হবে, পজিটিভ চার্জ জমা হবে, পজিটিভ চার্জ জমা হবে। ধরো আমি তোমাকে একটা কথা বললাম, তোমার মধ্যে অনেকগুলো নেগেটিভিটি আছে, তুমি মানুষকে কুকথা বলো, তুমি মানুষের বদনাম করো, তুমি আমার বদনাম করো, তুমি মানুষকে বলো আমি আই হেট ইসিয়াক স্যার, অনেক কিছু বলো। এখন কথা হচ্ছে এইগুলো বলতেছে কেন? কারণ তোমার মনের মধ্যে নেগেটিভিটি আছে। এখন কোন কারণে আমি তোমার লাইফে এসে তোমার নেগেটিভিটি বের করে আনছি, তার মানে তোমার মধ্যে কি তৈরি হবে? পজিটিভিটি তৈরি হবে। ঠিক কিভাবে? ইলেকট্রোডের মধ্যে যখন আমি নেগেটিভিটি যখন ছিল, নেগেটিভিটি বের করে আনলে তার মধ্যে কি বাড়বে? পজিটিভিটি বাড়বে। নেগেটিভিটি বের করে আনলে, নেগেটিভিটি কে বের করে আনতেছে? কপার 2+। সেই ইলেকট্রন গ্রহণ করতেছে কার থেকে? ইলেকট্রোড থেকে। তার মানে তার পজিটিভিটি বাড়তেছে। তার পজিটিভিটি যদি বাড়ে, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? খুবই সিম্পল ভাইয়া, কপার 2+ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, তাহলে বাকি সালফেট আয়নটা কোথায় জমা হবে? এই জায়গায় জমা হবে। তাহলে SO4 2-, SO4 2-, SO4 2-, ইয়ো SO4 2-, SO4 2- সবগুলো এখানে জমা হচ্ছে। অর্থাৎ এখানেও প্লাস মাইনাস চার্জের পৃথকীকরণ হচ্ছে। যেখানে প্লাস মাইনাস চার্জের পৃথকীকরণ হবে, সেখানে বিভব উৎপন্ন হবে। আর এই বিভবের কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আর এই বিভবকে বলা হচ্ছে আমার তড়িৎদ্বার বিভব। কারা কারা এখনো কিচ্ছু বুঝো নাই? কারা কারা এখনো কিচ্ছু বুঝো নাই? এই বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এই বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। আমি আবারও বলতেছি, ফার্স্ট অফ অল কপার 2+টা অ্যাটাক করবে কাকে? মেটাল থেকে। কেন? মেটালের মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কোথা থেকে আসছে? এটা আমি তোমাকে বুঝাবো একটু পরে, আই সোয়্যার একটু পরে বুঝাচ্ছি। কপার 2+ মেটাল থেকে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এবং যখন পরিণত হচ্ছে কপার 2+ অ্যাকচুয়ালি আসছে কোথেকে? আমি তোমাকে আগে বলছিলাম, তুমি যে ধাতুর দণ্ড নিবা তুমি ঠিক সেই ধাতুর লবণ নিবা, যে ধাতুর দণ্ড নিবা ঠিক সেই ধাতুর দ্রবণ নিবা। দ্রবণ কোনটা? কপার সালফেট। তার মানে কপার সালফেট থেকে কপার 2+ পৃথক হয়ে, আর অ্যাকচুয়ালি কপারের এখানে প্রবণতা, এখানে একটা প্রবণতার একটা ব্যাপার আছে। যেমন প্রথম কেসের ক্ষেত্রে প্রবণতা ছিল জিঙ্কের জারিত হওয়া, দ্বিতীয় কেসের ক্ষেত্রে কপারের প্রবণতা হচ্ছে বিজারিত হওয়া। প্রথমটা জারিত হওয়া, পরেরটা বিজারিত হওয়া। অর্থাৎ কপার 2+ বিজারিত হচ্ছে, কপার 2+ কি হচ্ছে? বিজারিত হচ্ছে। বিজারিত কিভাবে হবে? সে ইলেকট্রন গ্রহণ করে, কার থেকে গ্রহণ করবে? মেটাল থেকে। মেটাল থেকে ইলেকট্রন কোথা থেকে আসছে? জিঙ্ক থেকে আসছে। কিভাবে আসছে সেটা আমরা ড্যানিয়েলসের পড়তে হবে। তার মানে এই যে মেটাল থেকে ইলেকট্রন যে গ্রহণ করার প্রবণতা, সেটা হচ্ছে তার বিজারণ ধর্ম, এবং বিজারিত হয়ে সে কপারে পরিণত হয়, এবং এখানে চার্জের সেপারেশন হচ্ছে। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস। তুমি বলতে পারো মাইনাস কোথায়? এই বলো SO4 2-, SO4 2-, SO4 2- সবগুলো মাইনাস না? অর্থাৎ এই মাইনাস এবং প্লাসের যেই কি হচ্ছে, মাইনাস এবং প্লাসের কি হচ্ছে? একটা পৃথকীকরণ হচ্ছে, পৃথকীকরণ। এই যে চার্জের পৃথকীকরণ যেটা সৃষ্টি হচ্ছে, সেই চার্জের পৃথকীকরণের ফলে একটা তড়িৎদ্বার বিভব, মানে সরি, চার্জের পৃথকীকরণের ফলে একটা বিভব উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? একটা বিভব উৎপন্ন হয়। এই বিভবটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। আর মনে রাখবা, এই বিভবের কারণে তোমার কারেন্ট তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে। এই বিভবের কারণে তোমার বিদ্যুৎ তৈরি হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে কাদের? আমাকে বলো। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে বলো। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো। এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। কাদের কাদের এতটুকু ক্লিয়ার হয়েছে আমাকে বলো। এরপরে হচ্ছে আমি নেক্সট
তাহলে যাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে কপার 2+ আমি এভাবে লিখতে পারি, কপার 2+ থেকে সে যদি কপারে পরিণত হয় তাহলে এখন থেকে আমরা এভাবে লিখবো। আমি আবারও বলছিলাম তুমি ভাত খাও হচ্ছে এভাবে, আমি ভাত খাচ্ছি এভাবে, সেম কত, উই আর সেম ব্রো। ওকে, সো কপার 2+ কে আমি এখন লিখবো এভাবে, তার মানে এটাকে বলা হয় বিজারণ বিভব, মানে এটাকে এখন বলবো বিজারণ বিভব। বিজারণ বিভব কি বললাম, এটাকে বললাম বিজারণ বিভব। এখন আমি তোমাকে কিছু আমি তোমাকে আজারা কাহিনী শোনাবো এখন। এটা বিজারণ বিভব। আচ্ছা বিজারণ বিভব জারণ বিভব একটু পর আসছে, যেটা ইসেলের কথা, ইসেলের ক্ষেত্রে বলবো। আচ্ছা ফার্স্ট অফ অল ভাইয়া এই জিনিসটা কি, ভাইয়া এই জিনিসটা কি, এটাকে বলা হয় অর্ধকোষ। আচ্ছা অর্ধকোষ মানে কি, অর্ধকোষ মানে হচ্ছে কোন তড়িৎ রাসায়নিক কোষে, ভালোভাবে শোনো আমার দিকে তাকাও, দুইটা চোখ শুধু আমার দিকে, আমি কি বললাম অর্ধকোষ মানে কি, অর্ধকোষ মানে হচ্ছে কোন তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রোড এবং ইলেকট্রোড সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য কোষের যুগলকে অর্ধকোষ বলে। ভাইয়া মাথা ঘুরে যাচ্ছে, আরে ভাই ইলেকট্রোড হচ্ছে এটা, এটা হচ্ছে ইলেকট্রোড, ইলেকট্রোড এবং ইলেকট্রোড সংলগ্ন ইলেকট্রোলাইট কে, ইলেকট্রোলাইট যুগলকে আমার অর্ধকোষ বলে। অর্থাৎ অর্ধকোষ মানে হচ্ছে এই যে ধাতব যে পাতটা আছে, ধাতব যে দ্বন্দ্বটা আছে, ধাতব দ্বন্দ্ব মানে তড়িৎদ্বার, এই যে ধাতব দ্বন্দ্বটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার। অর্থাৎ আচ্ছা বাংলায় বলি যা বাংলায় বলতেছি, কোন তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য যুগলকে, তড়িৎদ্বার সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য যুগলকে বলা হচ্ছে অর্ধকোষ। অর্ধকোষ যদি বলা হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে তড়িৎদ্বার সংলগ্ন দুইটাকে একসাথে বলা হচ্ছে অর্ধকোষ। মাথায় ঢুকছে ভাইয়া? আচ্ছা অর্ধকোষ এবং অর্ধকোষ যোগ করলে তড়িৎ রাসায়নিক কোষ হয়। তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ কোষকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে অর্ধকোষ আর একটা অর্ধকোষ। অর্ধকোষ এবং অর্ধকোষ যোগ করলে তড়িৎ রাসায়নিক কোষ। প্রশ্ন হচ্ছে অর্ধকোষ দিক কি, কাজটা কি, একটু পরে বুঝবেন ভাইয়া, মজা লাগবে ভাইয়া, মজা জায়গা। ওকে এখন দেখো কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন আছে পিসিতে আটকে যায় কেন? আচ্ছা ভাইয়া এখন তো এটা আসলে টেনশনের বিষয়, কেন যে আটকে যাচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। আটকে গেলে তো আসলে অনেক সমস্যা, আটকে গেলে অনেক সমস্যা। ওকে আচ্ছা সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এখন হচ্ছে কি পড়াবো, আমি এখন কি পড়াবো সোনামণিদেরকে, কি পড়াবো বলো? মোবাইলে পারফেক্ট বলতেছো, অনেক কিছু পারফেক্ট বলতেছো, অনেক কিছু বলতেছো। আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাকে কি পড়াইছি বলো, তোমাকে কি পড়াইছি? তোমাকে আমি পড়াইছি হচ্ছে কি পড়াইছি আমাকে বলো। ফার্স্ট অফ অল আমি তোমাকে পড়াইছি কিভাবে জারিত হচ্ছে, কিভাবে বিজারিত হচ্ছে, অর্থাৎ তড়িৎদ্বার বিভব পড়াইছি। তড়িৎদ্বার বিভব মানে কি, ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যবর্তী বিভব পার্থক্য বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। ওকে আচ্ছা তড়িৎদ্বার বিভবের মধ্যে কি হয়, চার্জের পৃথকীকরণ হয়, অর্থাৎ যে চার্জগুলো ছিল সেই চার্জের পৃথকীকরণ হচ্ছে। এতটুকু মাথায় ঢুকছে? চার্জের পৃথকীকরণের ফলে যে বিভবটা উৎপন্ন হয় সেই বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। আর অর্ধকোষ বলছি কি, অর্ধকোষ কাকে বলে? অর্ধকোষ মানে হচ্ছে কোনো তড়িৎ রাসায়নিক কোষের একটা ইলেকট্রোড এবং ইলেকট্রোড সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য কোষকে বলা হচ্ছে কি, অর্ধকোষ। দুইটাকে একসাথে করলে অর্ধকোষ পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জারণ তড়িৎদ্বার বিভব কি, বিজারণ তড়িৎদ্বার বিভব কি, এটা আমরা পড়বো ই সেলের ক্ষেত্রে। এখন আমরা যে বিষয়টা পড়বো ড্যানিয়েল সেল, একটু হালকা যাচ্ছি, ড্যানিয়েল সেলটা একটু ভালোভাবে দেখে আসি। ওকে লেটস গো। সো ড্যানিয়েল সেল পড়ানোর আগে আমাদেরকে কিছু, ড্যানিয়েল সেল মানে কি, ছোটবেলা থেকে প্রশ্ন আসছে যে ভাইয়া ড্যানিয়েল সেল কিছুই তো বুঝি না। ড্যানিয়েল সেল অ্যাকচুয়ালি ড্যানিয়েল সেলের কতগুলো নাম আছে, নামগুলো লিখবো। আচ্ছা তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এক ধরনের ড্যানিয়েল সেল, সরি তড়িৎ রাসায়নিক কোষের একটা এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। কি বললাম, তড়িৎ রাসায়নিক কোষ, সেম কথা ভাইয়া, তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা আমি তড়িৎ রাসায়নিক কোষটা পড়াচ্ছি, এটা হচ্ছে ড্যানিয়েল সেল। ওকে আচ্ছা ড্যানিয়েল সেলের অপর নাম আছে, অপর নামগুলো একটু বলি। ভল্টাইক সেল, ভল্টাইক সেলও বলা হয় ড্যানিয়েল সেলের অপর নাম। এবং আরেকটা নাম বলা হয়, সেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে গ্যালভানিক সেল। কি বললাম, গ্যালভানিক সেল। নামটা হচ্ছে একদম কি ডাইনামিক না, গ্যালভানিক সেল। স্যার এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড করা। এই যে তুমি আজকে যে কারেন্ট পাচ্ছ, ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছে কার কাজ? তড়িৎ রাসায়নিক কোষের। কিভাবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। স্যার আমি কিছুই বুঝিনি। আচ্ছা দেখো ভাইয়া ফার্স্টে আমি ডেফিনেশনটা একটু তোমাদেরকে লিখে দিই, কারণ যেহেতু আজকে মেইন টপিক হচ্ছে এটা, সো ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছে। ওকে সব একটু ডেফিনেশনটা দেখবা। সেটা হচ্ছে খুবই সিম্পল, যে কোষ বিক্রিয়ায় অথবা যে কোষ বিক্রিয়া বলতে পারো, অথবা যে রাসায়নিক কোষ বিক্রিয়া লিখতে পারো। বললাম যে কোষ বিক্রিয়ায়, যে কোষ বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক, আমি তোমাকে ফিল করা ছাড়বো ভাই, কষ্ট কি এমনি করতেছি, ফিল করা না পারলে আমি তো পড়াবো না। যে কোষ বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তোমাকে জাস্ট এটা ফুল স্ক্রিনে দেখতে হবে কষ্ট করে, কতজন চলে যাচ্ছে, কতজন বের হয়ে যাচ্ছে, কেউ ফানি কথা বলছে কিনা, হা রেক দিব, মজা লাগবে। যে কোষ
যে কোষ বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা র হবে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আবার বলতেছি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যে কোষ বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন প্রবাহ উৎপন্ন করে, ইলেকট্রন প্রবাহ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলে সেই কোষকে নিজের ভাষায় লিখছি ভাইয়া, বইয়ের ভাষায় জীবনে পড়ার দরকার নেই, সেই কোষকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, আমি আবার বলছি, সেই কোষকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। সবাই কি এগ্রি আমার সাথে? তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের এক্সাম্পল কি? এটা পরীক্ষায় ফাঁস করে দিচ্ছি। তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম কি? দেখো, গ্যালভানিক সেল, ভল্টেক সেল। কি কি ফাঁস করে দিয়েছেন? গ্যালভানিক সেল, ভল্টেক সেল, গ্যালভানিক সেল, ভল্টেক সেল। ওকে, আচ্ছা, এখন এরপরে এতটুকু বোঝা গেছে? এতটুকু লেখা হয়েছে? লেখা হলে আমাকে বলো, যে কোষ বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন প্রবাহ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলে সেই কোষকে, অর্থাৎ ভাইয়া আমার হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা আমি আগে উৎপন্ন করব, ইলেকট্রনের ফ্লো উৎপন্ন করার পর আমি কারেন্ট ফ্লো করাবো, কারেন্ট প্রডিউস করবো। কিভাবে একটু দেখি, খুবই মজা লাগবে। লেখা হয়েছে ভাইয়া? লেখা হয়েছে কিনা বলো না। আচ্ছা, এতটুকু কিসে? আচ্ছা, এখন আমি তোমাকে কিছু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে কি, আচ্ছা এরপরে দেখো, এখানে তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম কি বললাম? গ্যালভানিক কোষ, ভল্টাইক কোষ, এগুলো আমি তোমাকে বললাম। আচ্ছা, এখন এই তড়িৎ রাসায়নিক কোষ বোঝার আগে, মানে এটা আমি ফার্স্টে ড্যানিয়েল সেলটা আমি তোমাকে পড়াবো, ড্যানিয়েল সেলটা আমি তোমাকে পড়াচ্ছি, পড়ানোর পর আমি তোমাকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে ধরো আমি এখানে একটা আমি আরেকটা এক্সাম্পল দিব, আচ্ছা এই জিনিসটা আমি তোমাকে দিচ্ছি, দেওয়ার পরে সেম আমি কি করলাম, আমি এখন আবার ফাইজলামি করা শুরু করবো, সেটা হচ্ছে আবার ঘুরে ফিরে আমি এখানে কপার সালফেটের একটা দ্রবণ নিলাম, কপার সালফেটের দ্রবণ নিচ্ছি, বেসিকটা ভালোভাবে পড়ো দেখো। আচ্ছা, এরপর আমি একটা জিঙ্কের একটা রড নিব, কি বললাম? জিঙ্কের একটা রড নিছি। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন পাউরুটি খাই না, স্যার পাউরুটি কোথায় গেছে? পাউরুটি কোথায়? এখানে একটা পাউরুটি ছিল, যা হোক এটা আমি খাই ফেলছি চা দিয়ে আমি হয়তো খাই বলছি। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। হ্যাঁ, তালহা একটা কথা বলছে, দিস ইজ অ্যানাদার ইলেকট্রোকেমিক্যাল সেল। ভেরি গুড ভাই, ভেরি গুড। দেখো, এটা হচ্ছে কি একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র। এটা পাত্রটা বলতে কিসের পাত্র? এটা ধাতব পাত্র, এবং এই পাত্রের মধ্যে হচ্ছে কি আছে? কপার সালফেটের একটা দ্রবণ নিছি। আচ্ছা, কপার সালফেটের দ্রবণ নেওয়ার পরে পাউরুটি যেভাবে ভিজাও না, ঠিক একইভাবে একটা রড ভিজাইছি এখানে। এখন কথা হচ্ছে এই রডটা হচ্ছে জিঙ্কের রড। আমি আবার বলছি, এই রডটা হচ্ছে জিঙ্কের রড। জিঙ্কের রডটা কপার সালফেট দ্রবণের মধ্যে দ্রবীভূত করা দিয়েছে। আমি আবারও বলতেছি, জিঙ্কের রডটা কপার সালফেট দ্রবণের মধ্যে দ্রবীভূত করাইছি। আচ্ছা, এখন কি হবে আমাকে বলো? জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া, কপার টেন্ডেন্সি হচ্ছে বিজারিত হওয়া। তার মানে খুবই সিম্পল, এই জিঙ্কটা কি করবে? তার ইলেকট্রনগুলোকে ত্যাগ করে দিবে। জিনটা কি করবে? ইলেকট্রনগুলোকে সে ত্যাগ করে দিবে, এটা তো ঘটবে। আচ্ছা, এটা ঘটা যেভাবে হবে, সেই ঘটনাগুলোকে, অর্থাৎ এখানে যে রিঅ্যাকশন হবে, সেই রিঅ্যাকশনগুলোকে আমরা চারটা রেজাল্টে ভাগ করতে পারি। এক নাম্বার রেজাল্ট হচ্ছে কি? এক নাম্বার রেজাল্ট হচ্ছে এখানে জিঙ্ক ধাতুটা গলে যাবে। কি বললাম? জিঙ্ক ধাতুর রডটা অর্থাৎ ধাতুর যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বটা গলে যাবে। আমি আবারও বলতেছি, সেই ধাতুটা কি যাবে? গলে যাবে। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্টে কি? দুই নাম্বার পয়েন্টে হচ্ছে গলে যাবে মানে হচ্ছে ওয়েট কমে যাবে। আচ্ছা, কিভাবে ওয়েট কমে যাবে সেটা পড়াচ্ছি। কি বললাম? ওয়েট কমে যাবে। আমি আবারও বলতেছি, ওয়েট কমে যাবে। আবারও বলতেছি, ওয়েট কমে যাবে। জিঙ্ক ধাতুর রড গলে যাবে মানে হচ্ছে তার ওয়েট কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কিভাবে কমে যাবে সেটা ব্যাখ্যা দিচ্ছি। দুই নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কপার সালফেটের নীল বর্ণ, কপার সালফেটে কি হবে? নীল বর্ণটা দূরীভূত হবে। নীল বর্ণটা দূরীভূত হবে। আমি আবার বলছি, কপার সালফেটের নীল বর্ণটা দূরীভূত হবে। আচ্ছা, তিন নম্বর পয়েন্টে কি? পাত্রের নিচে লাল অধক্ষেপ পড়বে। আমি আবারও বলছি, পাত্রের নিচে লাল অধক্ষেপ পড়বে। পাত্রের নিচে কি পড়বে? লাল অধক্ষেপ পড়বে। আচ্ছা, এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে। আবারও বলতেছি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি? তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে। এটা হচ্ছে আমার 4টা রেজাল্ট। এটা হচ্ছে আমার, স্যার আমি কিছুই বুঝি না ভাই, একটু ওয়েট করো, ক্লাস কি এমনি পড়াচ্ছি? আমার মস্কারে মাথা খারাপ? তোমাকে না বুঝে আমি এখানে টাইম পাস করবো নাকি? এখানে আমরা যোগ করতেছি, কিছু তো করতেছি না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বললাম দেখো, জিঙ্ক ধাতুর রড গলে যাচ্ছে, অর্থাৎ ওয়েটটা ডিক্রিজ হবে,
কপার সালফেটের নীল বর্ণ দ্রবীভূত হচ্ছে, পাত্রের নিচে লাল পদক্ষেপ পড়বে এবং তাপমাত্রা বাড়বে। এটা হচ্ছে আমার 4টা রেজাল্ট। 4 রেজাল্ট যখন আমি একটা জিঙ্ক ধাতুর রডকে যখন আমি একটা কপার সালফেট দ্রবণের মধ্যে কি করব, দ্রবীভূত করাবো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া ফার্স্ট স্টেপটা কেন? ফার্স্টের রিজনটা একটু আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। আচ্ছা, ফার্স্টের রিজনটা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। আচ্ছা, আমি ফার্স্টে কোষ বিক্রিয়াটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, অনেকে বলবে ভাই কোষ বিক্রিয়া বুঝি না, কোষ বিক্রিয়া পড়াই দিব, টেনশন নেওয়ার কিছু নাই, কোষ বিক্রিয়া আমি পড়াই দিচ্ছি। কোষ বিক্রিয়া পড়াই দিব, অর্ধ বিক্রিয়া কিভাবে হয় সবকিছু পড়াই দিব, ঠিক আছে? আচ্ছা, লেখা শেষ হয়েছে কিনা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ঘটনাটা কি ঘটে, আমরা সেটা এখন পড়বো। ওকে, আচ্ছা এখন এটা মুছে দিচ্ছি। তো ফার্স্টে পয়েন্টে কি বলছিলাম, জিঙ্ক ধাতুর রডটা গলে যাবে। কিভাবে গলে যাবে দেখো, এখন এখানে যে 1 নাম্বার পয়েন্টে কি বলছিলাম, জিঙ্ক ধাতুর রডটা গলে যাবে কিভাবে দেখো, ব্যাখ্যাটা যদি আমি একটু ব্যাখ্যা করি তোমাকে, ব্যাখ্যাটা আমি জাস্ট এক্সপ্লেনেশন দিচ্ছি একটা। ফার্স্ট অফ অল জিঙ্ক কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে। কোথায় ছেড়ে দিবে? ইলেকট্রোডে। ইলেকট্রন মানে হচ্ছে তড়িৎদ্বার, এটাকে বলা হয় তড়িৎদ্বার। এটাকে বলা হয় কি, তড়িৎদ্বার। তড়িৎদ্বারের ইংলিশ হচ্ছে ইলেকট্রোড। এটাকে বলা হয় তড়িৎদ্বার। মানে এই যে ধাতব যে রডটা আছে সেই রডটাকে বলা হয় কেমিস্ট্রির ভাষায়, মানে ইলেকট্রোকেমিস্ট্রি ভাষায় তড়িৎদ্বার। আচ্ছা, এই তড়িৎদ্বারটা কি করবে, সে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে। কোথায়? ইলেকট্রোডে। ইলেকট্রোডে ছেড়ে দিচ্ছে, তবে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, স্বাভাবিক, তার দুটো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে। তো দুটো ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হবে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এই যে জিঙ্ক যে ইলেকট্রন ত্যাগ করতেছে, কি বললাম, এই যে জিঙ্ক যে ইলেকট্রন যে ত্যাগ করতেছে, অর্থাৎ জিঙ্ক থেকে যে দুটো ইলেকট্রন চলে গেছে, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন চলে যাওয়ার কারণে জিঙ্ক অণুগুলোর বন্ধন ঢিলা হয়ে যাবে, অর্থাৎ জিঙ্কের অণুগুলোর বন্ধনটা ঢিলা হয়ে যায়। জিঙ্ক থেকে যে ইলেকট্রন যে চলে গেছে, এটা ব্যাখ্যাটা হচ্ছে জিঙ্ক থেকে যে ইলেকট্রন, আমি আবারও বলতেছি, জিঙ্ক থেকে যে ইলেকট্রন যে চলে গেছে, জিঙ্ক থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে জিঙ্ক অণুগুলোর বন্ধনটা ঢিলা হয়ে যায়, মানে লুজ হয়ে যায়, সেজন্য তার ওয়েট কমে যায়। মানে এটা চুপসে যায়, মানে এটা ওয়েট কমে যায়, মানে সংকুচিত হয়ে যায়, ব্যাপারটা তো সংকুচিত হয়ে যায়, এটা ওয়েট কমে যাচ্ছে। এটা কি হচ্ছে, ওয়েট কমে যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তী পয়েন্টটা, এটা 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বরে এবং 3 নম্বরের ব্যাখ্যা একসাথে দিব। 2 নম্বর এবং 3 নম্বরের ব্যাখ্যা হচ্ছে খুবই সিম্পল, এটা একসাথে বুঝো। সেটা হচ্ছে কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল। এই কপার সালফেটের বর্ণটা নীল থাকার কারণে এই কপারটা কি করে, জিঙ্ক থেকে আগত ইলেকট্রন, অর্থাৎ কপার সালফেট মানে হচ্ছে কপার 2+, সালফেট থেকে পৃথক হয়ে কপার 2+টা কি করে, জিঙ্ক থেকে আগত ইলেকট্রনগুলো গ্রহণ করে সে যখন কপারে পরিণত হয় তখন তার নীল বর্ণটা দূরীভূত হয়ে যায়, তখন তার ব্লু কালারটা দূরীভূত হয়ে যায়, ব্লুটা ফেড হয়ে যায়। ফেড মানে হচ্ছে দূরীভূত হয়ে যায়, ব্লুটা ফেড হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টের ব্যাখ্যা। এবং ব্লু যখন ফেড হয়ে যায়, যখন বিক্রিয়াটা যখন করতে থাকে, যখন একসময় বিক্রিয়া যখন হতে থাকে, তখন পাত্রের গায়ে লাল পদক্ষেপ পড়ে, পাত্রের গায়ে লাল পদক্ষেপ পড়ে, অর্থাৎ পাত্রের মধ্যে লাল পদক্ষেপ পড়বে, অর্থাৎ পাত্রের লাল পদক্ষেপ পড়বে, পাত্রের নিচে বলতে পারো, পাত্রের নিচের মধ্যে কি পড়বে, লাল পদক্ষেপ পড়বে। পাত্রের নিচে কি পড়বে, লাল পদক্ষেপ পড়বে। এবং এই গ্যালভানিক সেল বা এই ড্যানিয়েল সেল, যেটাই বলো না কেন, এই গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেল গুলো হচ্ছে অ্যাকচুয়ালি, আমাকে বলো গ্যালভানিক সেল এবং এই যে গ্যালভানিক সেল, এই যে এখানে আমি যে তোমাকে বলতেছি, এই যে ড্যানিয়েল সেলগুলা, এই যে এখানে আমি এটা কি বললাম, তড়িৎ রাসায়নিক কোষ না, যে এই তড়িৎ রাসায়নিক কোষগুলো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি ধরনের, এগুলো হচ্ছে স্পন্টেনিয়াস। কি বললাম, স্পন্টেনিয়াস মানে কি, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। আমি আবার বলতেছি স্বতঃস্ফূর্ত। প্রশ্ন হচ্ছে স্বতঃস্ফূর্ত মানে কি, প্রশ্ন হচ্ছে ভাইয়া স্বতঃস্ফূর্ত মানে কি। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে এই কোষটিকে চালানোর জন্য বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করতে হবে না, এই কোষটিকে। তাহলে 4 নম্বর পয়েন্ট যেহেতু বলছিলাম, তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন, কারণ এই কোষটি হচ্ছে একটা স্পন্টেনিয়াস সেল, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে কি, এটা কন্টিনিউয়াস, মানে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে চলতে থাকবে। যেমন আমরা কি স্বতঃস্ফূর্ত, আমাদেরকে খাবার খেতে হয় প্রতিনিয়ত, এর হচ্ছে বাইরে থেকে কোনো শক্তি লাগবে না, আমাদের কিন্তু শক্তি লাগে, খাবারের মাধ্যমে শক্তি পাচ্ছি। এই কোষটি চালানোর জন্য বাইরে থেকে কোনো শক্তি লাগবে না, অর্থাৎ এটা কিভাবে, এটা তো মাইনাস হবে না, মাইনাস 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 মাইনাস। এই কোষটিকে চালানোর জন্য বাইরে থেকে কোনো শক্তি লাগবে না, অর্থাৎ এই কোষটিতে ক্রমান্বয়ে শক্তি নির্গত হচ্ছে। এই কোষটিতে লিখো, এই কোষটিতে ক্রমান্বয়ে শক্তি নির্গত হচ্ছে, এবং শক্তি নির্গত হওয়া মানে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। শক্তি নির্গত হওয়া মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। এটা হচ্ছে আমার 4টা পয়েন্ট, এটা হচ্ছে আমার 4টা পয়েন্ট, এটা হচ্ছে 4টা পয়েন্ট। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে বাইরে থেকে তার কোনো শক্তি লাগবে না, বাইরে থেকে তার যেহেতু কোনো শক্তি লাগতেছে না, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অর্থাৎ তার মধ্যে অনেকগুলো শক্তি নির্গত হবে, শক্তি নির্গত হওয়ার কারণে তার মধ্যে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তো এটাতে 4টা প্রসেসের মাধ্যমে হবে। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ড্যানিয়েল সেলে, অর্থাৎ এটা ছিল তড়িৎ রাসায়নিক কোষের, তড়িৎ রাসায়নিক কোষের আমার ব্যাখ্যাটা ছিল, তড়িৎ রাসায়নিক কোষের কি ছিল, ব্যাখ্যাটা ছিল। ওকে,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অনেকজনে বলছে ভাইয়া যথাক্রমে চলতে থাকবে। আচ্ছা, অনেকজনে বলতেছে ভাইয়া নেট কানেকশনের প্রবলেম। আসলে নেট কানেকশন প্রবলেম হলে আমি কি করতে পারবো? কি করা যায় আমাকে বলো, কি করা যায় আমাকে বলো ভাইয়া। 4 নাম্বারটা আরেকবার, 4 নাম্বারটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা কেন বৃদ্ধি পাবে? কারণ এই কোষটি হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত কোষ, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াগুলো চলতে থাকবে। এবং এখানে এই কোষটিকে চালানোর জন্য বাইরে থেকে কোনো শক্তির প্রয়োগ লাগেনি, বিধায় এই কোষটি হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত, মানে এটা হচ্ছে স্পন্টেনিয়াস সেল বলা হয়, স্বতঃস্ফূর্ত কোষ। অর্থাৎ তার মধ্যে ক্রমণীয় শক্তি নির্গত হয়, যার কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। বাস শেষ, এটা লিখে দিলে হয়ে যাবে। এটা লিখে দাও। এখন আমরা যাচ্ছি ড্যানিয়েল সেলে। এটা লিখে দাও। এখন আমরা যাচ্ছি অদক্ষেপের ব্যাপারটা আবার বলবেন। অদক্ষেপের ব্যাপারটা হচ্ছে, এটা অদক্ষেপ হচ্ছে অটোমেটিক প্রসেসে চলে। যখন কপারটা হচ্ছে জিঙ্ক থেকে আগত ইলেকট্রন গ্রহণ করবে, তখন কপারের নীল বর্ণটা দূরীভূত হয়ে কপারের একটা বর্ণ নিচে পড়ে থাকে। নীল বর্ণটা চলে গিয়ে লাল বর্ণটা নিচে পড়ে থাকে। এটা ছাড়া আর কিছু নাই। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ভেরি গুড। এখন ভাইয়া অনেক ইম্পর্টেন্ট পড়া আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে, এখন আটকে যাচ্ছে ভাইয়া। কি রে ভাই, আটকে যাচ্ছে কেন? লেখা হয়েছে এটা। আচ্ছা, এখন দেখো এর পরবর্তী পড়া। সো ড্যানিয়েল সেলে যাচ্ছি কি এখন? তড়িৎ রাসায়নিক কোষ আমি চিনবো কেমনে? দুইটা অর্ধকোষ থাকবে, আগে থেকে বলে রাখতেছি। দুইটা অর্ধকোষ থাকবে, সেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। ভাই ভালোবাসা, শক্তি কিভাবে নির্গত হচ্ছে? আচ্ছা দেখো, এখানে আমি তোমাকে বললাম, দেখো ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে, দেখো আমি ড্যানিয়েল সেলের এক্সপ্লেনেশনটা দিচ্ছি। ড্যানিয়েল সেলের এক্সপ্লেনেশনটা ফুল ডিটেলস। আচ্ছা, ফুল ডিটেলস কনসেপ্ট। 1 নাম্বার পয়েন্ট, ফার্স্ট অফ অল চোখ বন্ধ করে দুইটা অর্ধকোষ আঁকবো। অর্ধকোষ কাকে বলে একটু আগে বলছিলাম, ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য যুগলকে। ইলেকট্রোড এবং ইলেকট্রোড সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রোড, এই দেখো স্পেলিং হচ্ছে এটা। ইলেকট্রোড মানে তড়িৎদ্বার। ইলেকট্রোড এবং ইলেকট্রোড সংলগ্ন তড়িৎ বিশ্লেষ্য কোষকে বলা হচ্ছে কি? অর্ধকোষ। এটা একটা অর্ধকোষ। এতটুকু মাথা রাখবে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন এই অর্ধকোষ পড়ানোর পরে আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, এখানের মধ্যে আমি একটা মেটাল নিব, মানে একটা ধাতব দণ্ড নিব। তো একটু আগে আমি তোমাকে বেসিকটা পড়াইছি, সেজন্য আমি বেসিকটা আগে থেকে পড়া রাখছি। কারণ তুমি এই জায়গায় এসে মানে কি চিটাঙ্গা বলে বাজি যাওয়া, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা ধাতবের একটা রড। এই রডটা দ্রবীভূত করা হচ্ছে কোথায়? এখানে, এই জায়গায় দ্রবীভূত করা হচ্ছে। তো আমি ফার্স্টে বললাম, এখানে আমি নিলাম জিঙ্ক। দেখো, আর ড্যানিয়েল সেলে কিন্তু জিঙ্ক এবং কপার কিন্তু ফিক্সড, এটা ফিক্সড। বাট ড্যানিয়েল সেল, জিঙ্ক এবং কপারের এই তড়িৎ রাসায়নিক কোষটা এক ধরনের ড্যানিয়েল সেল হিসেবে কাজ করে, নাম দেওয়া হয়েছে ড্যানিয়েল সেল। তার মানে এই না যে ড্যানিয়েল সেলের মতো আরগুলো নাই, আছে। এগুলো আমি স্লাইডে পড়াবো তোমাকে, ব্যাখ্যাটা আমি স্লাইডে দিব। এখানে আমি সবগুলো ব্যাখ্যা দিতে পারবো না। তবে জিঙ্ক এবং কপার থাকলে সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা একটা কি নিলা, নিছো দুইটা কি নিলা, ইলেকট্রোড নিছো, অর্থাৎ এটা হচ্ছে দণ্ড, ধাতুর দণ্ড। আচ্ছা, কার দণ্ড নিছো? জিঙ্কের। আর এখানে কার নিছো? কপারের। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভেরি গুড। এখন যে ধাতুটার দণ্ড নিছো, ঠিক সে ধাতুটার কি নিবা আমাকে বলো? দ্রবণ নিবা। যে ধাতুর দণ্ড নিছি, ঠিক সেই ধাতুর দ্রবণ নিছো, তাহলে কি হবে? জিঙ্ক সালফেট। আচ্ছা, যে ধাতুর দ্রবণ নিছি, সরি, যে ধাতুর আমি রড নিছি, ঠিক সেই ধাতুর আমি এখানে কি নিব? দ্রবণ নিব। তাহলে আমি এখানে বলতে পারি ব্যাপারটা এরকম, নিলাম কপার সালফেট। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। লি কে কেনা ম্যাকডাবারেলে মিয়া যেন করে ফেলে ক্যান্ডি চকলেট পাবে, হাই কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। অথবা লি কে কেনা ম্যাকডাবারেলে যেন ফিরে শোনা পেল, হাই কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। লি কে কেনা ম্যাকডাবারেলো যেন ফিরে শোনা পেল, হাই কুলাঙ্গার হাজিয়াস পেটাবে আমায়। এরকম ছন্দরন্দা আছে, নিজের মতো করে বানাও। তো দেখে বোঝা যাচ্ছে যে জিঙ্ক এমন হচ্ছে কি উপরে, আর কপার হচ্ছে নিচে। যতই উপরের দিকে যাবে তার জারণ ক্ষমতা বাড়তে থাকবে, যত নিচের দিকে যাবে তার বিজারণ ক্ষমতা বাড়তে থাকবে। আচ্ছা, এটা না বুঝলে আমি তোমাকে বুঝাই বলবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে উপরের দিকে কি আছে? সক্রিয় সিরিজে জিঙ্ক। তো জিঙ্কটা 100% কি হবে? অ্যানোড হবে, কারণ অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। আচ্ছা, এত কথা মাথায় রাখার দরকার নেই, আমি ছোটবেলা থেকে পড়ে আসি নাই। এটা হচ্ছে লোন। একটা কথা মনে রাখো, তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, মানে ড্যানিয়েল সেল বলো বা তড়িৎ রাসায়নিক কোষ যেটাই বলো না কেন, সবগুলো ক্ষেত্রে লোন কাজে লাগাবা। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, মানে তড়িৎ রাসায়নিক কোষ কিভাবে চিনবো? যেখানে দুইটা অর্ধকোষ এমন হচ্ছে, অর্ধকোষ ইম্পর্টেন্ট না, তড়িৎ রাসায়নিক কোষের ইম্পর্টেন্সটা কি আমাকে বলো। ইম্পর্টেন্সটা হচ্ছে যেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে কিসের মাধ্যমে?
ইলেকট্রন ফ্লো এর কারণে। সো লোন কেন বলছি? লোন মানে হচ্ছে লেফট, মানে হচ্ছে অক্সিডেশন, কি অক্সিডেশন। এরপরে এ মানে হচ্ছে অ্যানোড, আর অ্যান মানে হচ্ছে কি নেগেটিভ। এটা আজীবন তোমার ভুল হবে না, যায়। তুমি সৃজনশীল করলে তুমি যদি বলো কোনটা অ্যানোড, যেটা বাম পাশে থাকবে সেটা অ্যানোড। লেফট হলো অক্সিডেশন, লেফট হলো অ্যানোড, লেফট হলো নেগেটিভ। লেফট হলো অক্সিডেশন, লেফট হলো অ্যানোড, লেফট হলো নেগেটিভ। অর্থাৎ যেটা বামে থাকবে সেটা আজীবন অক্সিডেশন হবে, তার আজীবন সেটা অ্যানোড হবে, আজীবন সেটা নেগেটিভ হবে। কিন্তু সেটা কিন্তু মাথায় রাখবা, সেটা কিন্তু কিসের ক্ষেত্রে? ড্যানিয়েল সেলের ক্ষেত্রে। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে। মনে রাখবে লোড লেফট একটা অক্সিডেশন, লেফট একটা অ্যানোড, লেফট একটা নেগেটিভ। এতটুকু মনে রাখছো? আচ্ছা, এটা যদি অ্যানোড হয়, এটা 100% অ্যানোড না, বাম পাশেরটা মানে এই পুরো অর্ধকোষটা অ্যানোড, আর এই অর্ধকোষটা কি হবে? ক্যাথোড হবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাম পাশেরটা যদি অ্যানোড হয়, ডান পাশেরটা ক্যাথোড হবে। এটা একটা লোনটা মনে রাখলে হবে, লেফট একটা অক্সিডেশন, লেফট একটা অ্যানোড, লেফট একটা নেগেটিভ মানে হচ্ছে তার মাইনাস, মানে মাইনাস বোঝানো মনে হয়। স্যার মাইনাস কেমন হচ্ছে? আরে ভাই, জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে কি, একটু আগে পড়াইছিলাম, জিঙ্কের টেন্ডেন্সি হচ্ছে কি জারিত হওয়া। তো জারিত কিভাবে হবে? সে ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়ার পরে সে দ্রবণের মধ্যে কি হিসেবে উৎপন্ন হবে? জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এখানে তার এই যে তার মাইনাস এবং প্লাসের যে চার্জের সৃষ্টি হচ্ছে, এই চার্জের সৃষ্টির মধ্যে একটা বিভব তৈরি হয়, মানে চার্জের সৃষ্টির কারণে, অর্থাৎ প্লাস এবং মাইনাসের চার্জের সৃষ্টির কারণে একটা বিভব তৈরি হয়। ওই বিভবটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব, এবং এই তড়িৎদ্বার বিভবের কারণে হচ্ছে আমার কারেন্ট প্রডিউস হবে। কিভাবে সেটা দেখবো। ফার্স্ট অফ অল এখানে সেম ভাবে কপারের, এখানে কপার সালফেট, কপার 2+টা আমার এই মেটালটাকে কি করবে? অ্যাটাক করে সে পজিটিভ, আর এখানে কি হবে? SO4 2-। আচ্ছা, আমি বিস্তারিত পড়াচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখো। একটু ধৈর্য রাখলে তুমি জিনিসটা ভালোভাবে বুঝবা। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিভাবে জিনিসটা একটু সাজাবো সেটা একটু দেখতেছি। ওকে, আচ্ছা, তুমি যদি বলো ভাইয়া এটা যদি লেফট হলো অক্সিডেশন, লেফট হলো নেগেটিভ, তাহলে এটা কি হবে? এটা যদি লেফট হলো অক্সিডেশন হয়, অর্থাৎ লেফট অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে, কিভাবে তুমি এটা যদি বানাও তাহলে এটা আর হবে। ও মানে হচ্ছে কি হবে? অক্সিডেশন মানে বিপরীত কি হবে? অক্সিডেশন রিডাকশন। তাহলে আর এরপর এ মানে হচ্ছে কি? এটা অ্যানোড হলে এটা ক্যাথোড হবে, আর নেগেটিভ মানে হচ্ছে পজিটিভ হবে। তাহলে আর সিপি, এটা মাথায় রাখতে পারো, আর সিপি। অর্থাৎ রাইট হলো রিডাকশন, রাইট হলো ক্যাথোড, রাইট হলো পজিটিভ। অর্থাৎ আজীবন ক্যাথোড পজিটিভ থাকবে। কিসের ক্ষেত্রে? তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে। আবার তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে কিন্তু আলাদা, এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা আসতেছে পরে। দেখো, জিঙ্ক সালফেট, কপার সালফেট নেওয়া হয়েছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এখন আসি আমরা ব্যাখ্যাতে। এখন ব্যাখ্যাটা মারাত্মকভাবে শুনবা, সবাই ব্যাখ্যাটা মারাত্মকভাবে শুনবা, ঠিক আছে? এখন ব্যাখ্যাটা মারাত্মকভাবে লিক এখানে ম্যাগা বেরোলো, যেন ফিরে সোনা পেলো হাই কুলাঙ্গার। হ্যাঁ, হয়েছে ভাইয়া, তোমারটা হয়েছে। আচ্ছা, দেখো, ফাহামিদা বলছে ভাই বুঝতেছি না। তুমি একটু ভালোভাবে দেখো। ফার্স্টে ধৈর্য রাখতে হবে, ধৈর্য মাস্ট, ধৈর্য না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে ব্যাখ্যাটা সবাই একটু দেখো, এখানে ব্যাখ্যাটা আমি তোমাকে বলতেছি। এখানে তড়িৎদ্বার হিসাবে নেওয়া হয়েছে জিঙ্ক এবং কপার। এতটুকু আর ক্লিয়ার হয়েছে? আমাকে বলো। এখানে তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে জিঙ্ক এবং কপারকে, তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে। জিঙ্ক এবং কপারকে কি হয়েছে? তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখানে অ্যানোড হিসেবে কাজ করবে কে? কাজ করবে আমাকে বলো। অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্কের তড়িৎদ্বার। একটু আগে বলছিলাম লোম, এখানে জিঙ্কের তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার লিখো, জিঙ্ক তড়িৎদ্বার। এখানে অ্যানোড হিসেবে কাজ করবে কি? জিঙ্ক তড়িৎদ্বার। আর ক্যাথোড সবাই সাধারণত লিখে ফেলো, ক্যাথোড হিসেবে কাজ করবে কে? কপার তড়িৎদ্বার। মনে থাকবে? কপার তড়িৎদ্বার। এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে কে? কপার তড়িৎদ্বার। এতটুকু মনে থাকবে। অ্যানোড হিসেবে কে কাজ করবে? জিঙ্ক তড়িৎদ্বার। আর কপার হিসেবে কাজ করবে ক্যাথোড তড়িৎদ্বার। এখন দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুসারে, ইলেকট্রোকেমিক্যাল মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক একটা সিরিজ, মানে ইলেকট্রোকেমিক্যাল, অথবা তুমি বলবো ধাতুর সক্রিয়তা সিরিজ। একেবারে লিখো, ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে। আমি আবার বলতেছি ব্যাখ্যাটা কিভাবে লিখবে দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে। আমি আবার বলতেছি, এটা হচ্ছে আসলে ধৈর্য লাগবে। তুমি যদি বলো ভাই তাড়াতাড়ি করে বুঝে দেন, হবে না, ধৈর্য সহকারে আস্তে আস্তে বোঝাতে হবে। ইলেকট্রোকেমিক্যাল মানে ধাতু সক্রিয়তা সিরিজ অনুসারে আমার হচ্ছে
জারণ, জিঙ্কের জারণ ক্ষমতা বেশি বেশি এক, কপারের জারণ ক্ষমতা কম, অর্থাৎ তার বিজারণ ক্ষমতা বেশি। কপারের কি হবে? বিজারণ, দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো। কপারের, হ্যাঁ দেখা যাচ্ছে, কপারের বিজারণ ক্ষমতা হচ্ছে কি বেশি। ঠিক আছে, এতটুকু মাথা রাখবে। অর্থাৎ জিঙ্কের জারণ ক্ষমতা বেশি মানে হচ্ছে কপারের বিজারণ ক্ষমতা বেশি। তো জিঙ্কের জারণ ক্ষমতা বেশি মানে কপারের জারণ ক্ষমতা কম, ব্যাপারটা এভাবে চিন্তা করো। আচ্ছা, জিঙ্কের, আমরা জানি জিঙ্কের জারণ বিভব কত? প্লাস 0.76 ভোল্ট, প্লাস 0.76 ভোল্ট। আচ্ছা, এরপর কপারের জারণ বিভব কত? কপারের জারণ বিভব কত? কপারের জারণ বিভব হচ্ছে -0.34 ভোল্ট। আচ্ছা, আমি মাইনাস বের করব, আমি যদি প্রমাণ বিজারণ বিভব বলি তাহলে প্লাস 0.34। এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। আচ্ছা, জারণ বিভব বিজারণ বিভব আমি পড়াচ্ছি। এটা হচ্ছে জারণ বিভব, এটা হচ্ছে বিজারণ বিভব। আচ্ছা, এটা তোমাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে, সেজন্য আমি এটা পড়াতে চাচ্ছি না। তোমার কাছে একটু কনফিউশন লাগতেছে ভাই, আমার এলোমেলো লাগতেছে। আচ্ছা, যাদের এলোমেলো লাগতেছে এত কথা মাথায় রাখার দরকার নেই। সক্রিয় সিরিজের জিঙ্ক হচ্ছে উপরে, মানটান এগুলো গুলিয়ে মারা। এখন জিঙ্ক হচ্ছে উপরে, কপার হচ্ছে নিচে, তাহলে জারণ ক্ষমতা কার বেশি? জিঙ্কের বেশি। সুন্দর করে এতটুকু মাথায় ঢুকছে? জিঙ্কের উপরে তো যেটা উপরে থাকবে তার জারণ ক্ষমতা বেশি, যেটা নিচে থাকবে তার বিজারণ ক্ষমতা বেশি। এতটুকু বোঝা গেছে কিনা বলো? এতটুকু বোঝা গেছে কিনা বলো? আর কিছু না, আর কিছু না। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যে কাজটা এখন করব সেটা হচ্ছে কি, তার মানে এখানে কপার 2+ এর বিজারণ ক্ষমতা বেশি আর জিঙ্কের জারণ ক্ষমতা হচ্ছে কি? জিঙ্কের জারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি কার? কপারের। এতটুকু ক্লিয়ার আছে? আচ্ছা, এখন আমি যে কথাটা তোমাকে এখন লিখবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতটুকু বুঝা গেছে? এখনো মেইন পড়া শুরু হয়নি, মানে কোনটার জারণ ক্ষমতা বেশি, কোনটা বিজারণ ক্ষমতা বেশি সেটাই লিখতেছি। কোনটা জারণ ক্ষমতা বেশি, কোনটার বিজারণ ক্ষমতা বেশি সেটাই লিখতেছি। আচ্ছা, এখন আমি লিখবো সেটা হচ্ছে কি, অ্যানোড পাত্রে জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে। তাহলে আমি এখন কি লিখবো? দেখো, স্টেপ নাম্বার 1 লিখতেছি আমি। স্টেপ 1 অথবা আমি যদি স্টেপ আকারে যদি বুঝাই, 1 নম্বর স্টেপে আমি কি লিখবো? এখানে স্টেপ 1 আমি কি লিখবো? অ্যানোড পাত্রে, অ্যানোডের পাত্রের মধ্যে কি বললাম? অ্যানোডের পাত্রের মধ্যে, অ্যানোডের পাত্রে জিঙ্ক ধাতু, জিঙ্ক ধাতু, অ্যানোডের পাত্রের মধ্যে জিঙ্ক ধাতুটা, আমি আবার বলতেছি, অ্যানোডের পাত্রের মধ্যে জিঙ্ক ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আমি আগে জানবে অ্যানোডের মধ্যে কি হয়, অ্যানোডের মধ্যে কি হয়? জারণ হবে না? তো জারণের মধ্যে কি হবে? জিঙ্ক ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়। ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? জারিত হয়। অর্থাৎ, অর্থাৎ মানে এটা স্টেপ নাম্বার 1 এ লিখতেছে। অর্থাৎ ফার্স্ট অফ অল কি হবে? জিঙ্ক হচ্ছে কি করবে? জিঙ্ক ধাতু হচ্ছে ইলেকট্রনে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হবে? জারিত হবে। অর্থাৎ অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। দুটো ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয়? জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এবং এই জিঙ্ক 2+ আয়নটা আমার দ্রবণের মধ্যে জমা হয়। এবং এই জিঙ্ক 2+ আয়নটা, এই জিঙ্ক 2+ আয়নটা আমার কিসের মধ্যে জমা হয়? দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে জমা পড়ে। একটু আগে যে কথা লিখছি সেটাই, দ্রবণের মধ্যে কি পড়ে? জমা পড়ে। এতটুকু কথা লিখছো? আচ্ছা, ফলে ফলে আমার ওই যে মেটাল রড যেটা ছিল, ফলে ওই ধাতব রডের মধ্যে, ফলে ওই ধাতব রডের মধ্যে, ফলে ওই ধাতব রড অথবা ধাতব দণ্ডের মধ্যে, ধাতব দণ্ডের মধ্যে, ধাতব দণ্ডের মধ্যে আমার নেগেটিভ চার্জ বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, কেন নেগেটিভ চার্জ আমি একটু আগে তোমাকে বুঝেছি। নেগেটিভ চার্জ বৃদ্ধি পেতে থাকে, আরো নেগেটিভ চার্জ বৃদ্ধি পেতে থাকে। তাই তাই এই অ্যানোড হাফ সেলকে, অর্থাৎ তাই অ্যানোড অর্ধকোষ, এটা একটা অ্যানোড অর্ধকোষ না? ফার্স্ট অফ অল অর্ধকোষ কাকে বলে? আরে ভাই, ইলেকট্রন এবং ইলেকট্রোলাইট থাকলে সেটাকে অর্ধকোষ বলে। এটাকে অ্যানোড কেন বলছে? কারণ এটা অ্যানোডে সংগঠিত হচ্ছে। তাহলে তাই এই অ্যানোড অর্ধকোষকে, আমি আবারও বলতেছি, তাই এই অ্যানোড অর্ধকোষকে, অ্যানোড অর্ধকোষকে নেগেটিভ হাফ সেল বলে। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো? নেগেটিভ হাফ সেল বলে, মানে নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক অর্ধকোষ বলে। এটার অপর নাম হচ্ছে ঋণাত্মক অর্ধকোষ। কেন জানো? কারণ সে যখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে জমা পড়ে কি? জিঙ্ক 2+ আয়ন হিসেবে। অর্থাৎ ফলে ওই ধাতব দণ্ডের মধ্যে, অর্থাৎ ধাতব পাতার মধ্যে নেগেটিভ চার্জ বৃদ্ধি পেতে থাকে। নেগেটিভ চার্জ যখন বৃদ্ধি পেতে থাকে তখন আমি বলতে পারি এই অ্যানোডের অর্ধকোষকে বলা হচ্ছে নেগেটিভ হাফ সেল। মানে তড়িৎদ্বারের উপর ডিপেন্ড করে, তড়িৎদ্বার যদি নেগেটিভ হয় তাহলে এটাকে বলা হয় নেগেটিভ হাফ সেল। এতটুকু ঢুকে গেছে মাথায়? কি এতটুকু ঢুকছে? ঢুকলে আমাকে বলো যে ভাইয়া মাথায় ঢুকছে। মাথায় কি ঢুকছে? আচ্ছা আচ্ছা, এখন এরপরে জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি বললাম? জিঙ্ক ধাতুর রড। এখন এরপরে পয়েন্টে কি লিখবো? উপরে লিখতে হবে, এই উপরে লিখতে হবে কারণ জায়গা নেই।
এখন আমি লিখবো জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, জিঙ্ক ধাতুর রড, এটা স্টেপ 1 এ বলতেছি, জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, আমি আবার বলতেছি জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, জিঙ্ক ধাতুর রডটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, আবারও বলতেছি জিঙ্ক ধাতুর রড যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে এই রডের কি বললাম, অর্থাৎ এই রডের কি বললাম, জিঙ্ক ধাতুর রড ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, জিঙ্ক ধাতুর রডটা কি ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে জিঙ্ক 2 প্লাস আয়ন দ্রবণে মুক্ত হয়, ফলে এই রডটি জিঙ্ক 2 প্লাস আয়ন দ্রবণে মুক্ত হয়, আমি আবার বলছি দ্রবণে মুক্ত হয়, লিখছো দ্রবণে মুক্ত হয় লিখছো, দ্রবণে মুক্ত হয় এবং জিঙ্ক ধাতুর রড ক্ষয় হয়, জিঙ্ক ধাতুর রড ক্ষয়প্রাপ্ত হয়, জিঙ্ক ধাতুর রড কি হবে, ক্ষয়প্রাপ্ত হয়। স্টেপ 1 শেষ, এটা স্টেপ 1। স্টেপ 2 শেষ হচ্ছে, এবারে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে দেখো। এতটুকু লেখা হয়েছে, এটা লিখলে আমি মুছে ফেলবো এখন, কারণ জায়গা নাই। স্যার ব্যাখ্যাটা একটু আবার বলবেন, ভিডিও আটকে গেছিল। আরে ভাইয়া ভিডিও আটকে গেলে এখন কি করতাম আমি, এখন এতটুকু বুঝে গেছে? আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা যাদের ভিডিও আটকে গেছে ভাই, আমি জানি তোমরা বেরিয়ে যাচ্ছ, আমি বললাম না ভিডিও আটকে গেছে, কারণ আমি কোনো খারাপ পড়াচ্ছি না এখানে, আমার মনে হয় না ইচ্ছে তুমি আর কি প্রত্যেকটা জিনিস ভেঙে বুঝাইছি। এখন স্টেপ 2 তে কি ঘটনা ঘটছে দেখো। স্টেপ 2 প্রায় শেষ। তুমি বলতে ভাই আমি মনে হয় আজকে 3 ঘন্টা পড়াবেন, আরে ভাই শেষ তো ভাই, পড়া প্রায় শেষ। স্টেপ 2 তে তুমি এখন দেখে হাসবা। আচ্ছা স্টেপ 2 তে ফার্স্টে কি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা ক্যাথোড তড়িৎদ্বার না, মানে ক্যাথোড তড়িৎদ্বারে কে কাজ করে, কপার তড়িৎদ্বারটা কি হিসেবে কাজ করে, ক্যাথোডের কাজ করে। আচ্ছা এখানে আমি তোমাকে কি লিখবো, সেটা হচ্ছে আমি কি লিখবো এখানে দেখো, অপরদিকে আমি লিখবো স্টেপ নাম্বার 1 এ, অপরদিকে কপার ধাতুর বিজারণ ক্ষমতা বেশি হওয়ায়, অপরদিকে কপার ধাতুর বিজারণ ক্ষমতা বেশি হওয়ায় কপার সালফেট থেকে কপার 2 প্লাস আয়ন পৃথক হয়ে যাচ্ছে। কপার ধাতুর বিজারণ ক্ষমতা বেশি, কপার সালফেট থেকে কপার 2 প্লাস আয়ন পৃথক হয়ে কপার ধাতুর রড অথবা কপার ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হতে চায়। ইলেকট্রন গ্রহণ করে কি হতে চায়, বিজারিত হতে চায়। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, বিজারিত হতে চায়। সেম এখন কথা হচ্ছে ভাই এখানে কাহিনী আছে, একটু অনেক বড় কাহিনী আছে একটা। ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হতে চায়, অর্থাৎ আমি বলতেছি কাহিনীটা কি, অর্থাৎ আমি বলতে পারি কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন, এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন আসছে কোত্থেকে, সেটা একটা প্রশ্ন। কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হচ্ছে কপার ধাতুতে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এটা স্টেপ 2। এটা কি স্টেপ 2, কপার ধাতুতে পরিণত হচ্ছে। যেহেতু কপার 2 প্লাসটা আমার এই ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হচ্ছে, তাহলে ওই ধাতুর দণ্ডের মধ্যে আমার পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এরপরে কি লিখবা, যেহেতু কপার 2 প্লাস আয়নটি আমার কপার ধাতু থেকে, অর্থাৎ কপার ধাতুর দণ্ড থেকে আমার হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে, তাই ওই ধাতুর দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাই এই ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। আবারও বলতেছি, এই ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। এটা হচ্ছে আমার লেখা শেষ। তাহলে এই ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। আমি আবার বলতেছি, যেহেতু এই কপার 2 প্লাস আয়নটি কপার ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে, তাই এই কপার ধাতুর দণ্ডের মধ্যে, অর্থাৎ এই ধাতুর দণ্ডের মধ্যে আমার পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই এই ক্যাথোড হাফ সেলকে, অর্থাৎ ক্যাথোড অর্ধকোষকে বলা হচ্ছে আমার ধনাত্মক অর্ধকোষ। এটা স্টেপ 2 তো শেষ, স্টেপ 2 তো এখানে শেষ, এখানে স্টেপ 2 শেষ, এখানে স্টেপ 2 শেষ। এতটুকু বুঝা গেছে? অনেক কি বলছে সলভ আছে একটু পরে। ভাইয়া লেখা হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি লেখা হয়েছে কিনা বলো, নাকি আমি আরো অনেকবার বলবো? ঠিক আছে, এতটুকু লেখা শেষ। এখন আসি স্টেপ নাম্বার 3 তে। স্টেপ নাম্বার 3 তে কি? আচ্ছা আমি আবার বলতেছি কি লিখবা, অপরদিকে কপার ধাতুর বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার সালফার থেকে কপার 2 প্লাস আয়ন পৃথক হয়ে কপার ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, অর্থাৎ কপার 2 প্লাস কপার ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় বলে কপার দণ্ডের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাই
এই ক্যাথোডের অর্ধকোষকে বলা হচ্ছে আমার ধনাত্মক অর্ধকোষ। অর্থাৎ ধনাত্মক অর্ধকোষ কেন বলা হচ্ছে? কারণ এখানে পজিটিভ আয়ন জমা হচ্ছে। আচ্ছা, এখন একটা বেসিক একটা প্রশ্ন, সবাই আনসার দিবা। এটা একটা সবচেয়ে বেসিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া কেন বেসিক প্রশ্ন আমি তোমাকে বলতেছি সেটা দেখো। কেন বেসিক প্রশ্ন? কেন বেসিক প্রশ্ন? দেখো স্টেপ 3 তে একটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি বলো ভাই আমি তোমাকে একটা কথা বলি, তুমি এগুলো কোথাও খুঁজে পাবা না। আজকে বই রিডিং পড়িও, হাজারে স্যারের বইটা সবাই রিডিং করে দেখিও। 753 জনকে বলছে হাজারে স্যারের বই রিডিং করে দেখিও ভাইয়া। যদি আমার থেকে ইজি করে লিখে বা কোনো জায়গায় যদি ইজি করে বলে তাহলে পড়ো, সমস্যা নেই, ইজি করে বলতে পারে। আমি হাফেজে জানি কেমিস্ট্রিতে কি বললাম স্টেপ 3 তে। স্টেপ 3 তে এক নম্বর কথা হচ্ছে কিন্তু এই যে কপার 2+ যে ইলেকট্রন যে গ্রহণ করলো, এই ইলেকট্রনটা সাপ্লাই দিছে কে? কে সাপ্লাই দিছে? এই যে কপার 2+ যে ইলেকট্রন গ্রহণ করলো তার থেকে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করছে ওর থেকে না, তার মানে ওর থেকে ইলেকট্রন ছিল, ওর থেকে ইলেকট্রন ছেড়ে নিয়ে আনছে বলে এখানে পজিটিভ চার্জ হয়েছে। আমি তোমাকে বলছিলাম না তোমার মধ্যে অনেকগুলো নেগেটিভিটি আছে, তোমার মধ্যে নেগেটিভিটি আমি ছিনিয়ে নিয়ে আসছি, তার মানে তোমার পজিটিভিটি তৈরি হবে। তার মধ্যে অনেকগুলো ইলেকট্রন ছিল, তার থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসছি, তার পজিটিভিটি বেড়ে গেছে। তো এখন কথা হচ্ছে তার কাছে ইলেকট্রন গুলো আসছে কোত্থেকে? এটা পয়েন্ট, আসছে কোত্থেকে? এগুলো আসছে হচ্ছে জিঙ্ক থেকে। জিঙ্ক থেকে আসছে কোত্থেকে? আকাশ থেকে আসছে? আকাশ থেকে আসা নাই, এটা হচ্ছে পরিবাহী তার দ্বারা একটা সংযুক্ত করা হয়েছিল। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য বিগেস্ট পয়েন্ট। পরিবাহী তার দ্বারা এটাকে সংযুক্ত করা হয়েছিল। পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়েছে বলে জিঙ্কের মধ্যে যে ইলেকট্রনগুলো যে আধিক্য ছিল, এই আধিক্য ইলেকট্রনগুলো অর্থাৎ যে এক্সট্রা ইলেকট্রনগুলো পরিবাহী তার দ্বারা সংযুক্ত হয়ে অর্থাৎ পরিবাহী তার দ্বারা পরিবাহী হয়ে আমার কপার ধাতুর দণ্ডে এসে জমা হয়। কপার দণ্ডে এসে যখন জমা হয় তখন কপার 2+ আয়নটা কপার ধাতুর দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে সে কপারে পরিণত হয়। সে কপারে পরিণত হয়। এখন তুমি বলতে পারো তাহলে স্যার লাভটা কি হয়েছে? আরে ভাই লাভ কি হয়েছে? ইলেকট্রন ফ্লো হয়েছে না, যেদিকে ইলেকট্রন ফ্লো হবে তার অপোজিট সাইডে বিদ্যুৎ প্রবাহিত হবে। যেদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার অপোজিট সাইডে বিদ্যুৎ প্রবাহিত হবে। আর একটা বোল মেরে থাকবে যেটা বাতিটা জ্বলে উঠবে, এটাই তো বিদ্যুৎ। বাট কথা হচ্ছে এখানে আরো কিছু ব্যাখ্যা আছে যেটা তোমাকে সুন্দর করে স্টেপটা লিখতে হবে। আমি তোমাকে সামারি করে বলে দিচ্ছি, এটা সামারি করে তোমাকে এটা বলে দিচ্ছি। স্টেপ 3 পরে স্টেপ 4 আছে, স্টেপ 3 এর পরে কি আছে? স্টেপ 4 আছে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাকে কিভাবে লিখে দিব সেটা হচ্ছে দেখো। তার মানে এখানে আমি তোমাকে বলতেছিলাম সেটা হচ্ছে কপার ধাতুর রড থেকে যে নাও ইলেকট্রনগুলো আসলে ছিল, মানে কপার ধাতুর রড থেকে, কপার ধাতুর রড থেকে স্টেপ নাম্বার 3 কি? কপার ধাতুর রড থেকে। আবার বলতেছি কপার ধাতুর রড থেকে, এটা হচ্ছে কপার ধাতুর রড। কপার ধাতুর রড থেকে ইলেকট্রন কে নিছে? আমি তোমাকে বলছি কপার ধাতুর রড থেকে ইলেকট্রন কে নিছে? কপার ধাতুর রড থেকে ইলেকট্রন নিছে হচ্ছে কপার 2+ আয়ন। কপার ধাতুর রড থেকে ইলেকট্রন কে নিছিল? কপার 2+ আয়ন। প্রশ্ন হচ্ছে কপার ধাতুর রড থেকে ইলেকট্রন আসছে কোত্থেকে? মানে কপার ধাতুর রডে ইলেকট্রন আসছে কোত্থেকে? তার মানে আমি বলতে চাচ্ছি কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলা অথবা নেওয়া ইলেকট্রনগুলা সরবরাহ করেছিল, সরবরাহ করা হয়েছিল আমার জিঙ্ক তড়িৎদ্বার থেকে। আমার কি? জিঙ্ক তড়িৎদ্বার থেকে। আমি আবার বলতেছি, নিজের ভাষায় লিখে দিছি, সবচেয়ে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলা সরবরাহ করা হয়েছিল জিঙ্ক তড়িৎদ্বার থেকে। এতটুকু ক্লিয়ার? জিঙ্ক তড়িৎদ্বার থেকে অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারে অবস্থানরত অতিরিক্ত ইলেকট্রন অথবা অবস্থানরত ইলেকট্রনগুলা জিঙ্ক তড়িৎদ্বারে অবস্থানরত। আরে জিঙ্কের কাছে অলরেডি মাইনাস আছে না, এই মাইনাসগুলো ইলেকট্রন। জিঙ্ক তড়িৎদ্বারে অবস্থানরত ইলেকট্রনগুলা যখন জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার যখন জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন ওই অবস্থানরত ইলেকট্রনগুলা জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপার তড়িৎদ্বারে প্রবেশ করে। স্যার আমি এখন কিচ্ছু বুঝি না যে ভাইয়া। ফার্স্ট অফ অল দেখো কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো আসছে কোত্থেকে? আরে ভাই কপার 2+ ইলেকট্রন কার থেকে নিছে? কপার ধাতু থেকে নিছে। এই ইলেকট্রনগুলো আসছে কোত্থেকে? নিছে জিঙ্ক সাপ্লাই করছে। কিভাবে সাপ্লাই করছে? জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বারটা একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়েছিল। জিঙ্ক তড়িৎদ্বারটা একটা কপার তড়িৎদ্বার পরিবাহী তার দ্বারা কি করা হয়েছিল? সংযুক্ত করা হয়েছিল। অর্থাৎ জিঙ্কের মধ্যে যে আগত ইলেকট্রনগুলো ছিল, যে ইলেকট্রনগুলো জমা হয়েছিল, সেই ইলেকট্রনগুলো আমার ক্যাথোডে এসে জমা হয়েছিল।
যার কারণে ক্যাথোডে এসে জমা হয়েছিল মানে কি, তার মানে ওই যে কপার 2+ যেহেতু ইলেকট্রন দেখছে কপার ধাতুর দণ্ডের মধ্যে, সেই ইলেকট্রনগুলো সে কি করে ফেলছে, সে ছিনে নিয়ে ফেলছে এবং সে কপারে পরিণত হয়েছে। তার মানে আমি বলতে পারি কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো সরবরাহ করা হয়েছিল জিঙ্ক তড়িৎদ্বার থেকে, অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারে অবস্থানরত ইলেকট্রনগুলো যখন জিঙ্ক তড়িৎদ্বার এবং কপার তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার এবং কপার তড়িৎদ্বার, এটা এইভাবে লিখো যে জিঙ্ক তড়িৎদ্বারের সাথে, জিঙ্ক তড়িৎদ্বারের সাথে দেখো, জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার, কপার তড়িৎদ্বার পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়, তখন তখন জিঙ্ক তড়িৎদ্বার থেকে আগত ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে কপার তড়িৎদ্বারে প্রবেশ করে। শেষ। জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রনগুলা পরিবাহী তারের মাধ্যমে কপার তড়িৎদ্বারে প্রবেশ করে এবং ওই কপার তড়িৎদ্বারে প্রবেশকৃত ইলেকট্রনগুলো কে গ্রহণ করে, কপার 2+ আয়ন গ্রহণ করে এবং গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়। এটা হচ্ছে মেইন পয়েন্ট, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, এটাই হচ্ছে কি মেইন পয়েন্ট, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? আমার মনে হয় এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ। এখন কপার এই ইলেকট্রনগুলো যেহেতু হচ্ছে কপার ধাতুতে স্থানান্তরিত হচ্ছে এবং এই কপার ধাতু বিজারিত হয়ে, কপার ধাতু বিজারিত হয়ে কপার প্লাস আয়নে পরিণত, কপারে পরিণত হয় এবং তার ওয়েটটা বেড়ে যায়। কার? কপারের ওয়েটটা বেড়ে যাবে, কপারের ওয়েটটা বেড়ে যাবে। আর জিঙ্ক তো ক্ষয় হয়ে যাচ্ছে কারণ তার ইলেকট্রন ত্যাগ হয়েছে, আর কপারের ওয়েটটা বেড়ে যাবে, কপারের ওয়েটটা কি বেড়ে যাবে। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছো আমাকে বলো, এতটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছো আমাকে বলো। অনেকজন টাইম দেখতেছে ভাইয়া, কতক্ষণ হয়েছে আর কতক্ষণ লাগবে? শেষ শেষ ভাইয়া, ড্যানিয়েল স্যার এখানে শেষ। আচ্ছা ফিনিশিং লাইনটা দিয়ে দিচ্ছি, ফিনিশিং লাইনটা দেখো। ওকে, তাহলে এখন আমি বলতে পারি এই কপার 2+ আয়নগুলা কপার থেকে ইলেকট্রন নেওয়ার জন্য সে কি হয়, ধাতব রডে স্থানান্তরিত হয়। কপার 2+ আয়নটা কপার থেকে মানে কপারের ধাতব রডটিকে ইলেকট্রন নেওয়ার জন্য সে ওই ধাতব রডে স্থানান্তরিত হয় এবং স্থানান্তরিত হয়ে সে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হয় এবং পরবর্তীতে কপারের কি, কপার সালফেটের কি হয়, ওয়েটটা বেড়ে যায়। অর্থাৎ পরবর্তীতে কি হয়, কপার ধাতুর রডের, অর্থাৎ পরবর্তীতে কি হয়, কপার সালফেট না, কপার ধাতুর রডের ওয়েটটা বেড়ে যায়, কপার ধাতুর রডের ওয়েটটা বেড়ে যায়। আমি আবার বলতেছি কি হয়, কপার সালফেট কি করবে, কপার সালফেটে কপার 2+ আয়নটা যখন এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তখন ইলেকট্রন গ্রহণ করে কি হয়, এই যে এটার কি বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে, মানে এটার ওয়েটটা কমে যাবে। অর্থাৎ যার ইলেকট্রন ত্যাগ হচ্ছে এটা ওয়েট বেড়ে যাচ্ছে আর এটা ওয়েট কমে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া এটা কি লিখলেন, তাহলে আমি লিখতে পারি সেটা হচ্ছে কি এইভাবে। এখন লাস্টের পয়েন্টটা কি, লাস্ট পয়েন্টটা কি, লাস্ট পয়েন্টটা আসলে কি বোঝা যাচ্ছে দেখো। ফার্স্ট অফ অল এত কিছু বুঝছি, লাস্ট পয়েন্ট হচ্ছে এইভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে, আমি আবারও বলতেছি এইভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে, জিঙ্ক তড়িৎদ্বার থেকে, আমি আবারও বলতেছি এইভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে, এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন কপার 2+ আয়নে পরিণত হয়। এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন কপার তড়িৎদ্বারে, কপার তড়িৎদ্বারে প্রবাহিত হয়। অর্থাৎ অর্থাৎ আর এখানে একটা কথা, এখানে একটা লিখবা, সেটা হচ্ছে এখানে এখানে ইলেকট্রন প্রবাহ মানে তড়িৎ প্রবাহ এক। আচ্ছা এরপরে সুতরাং আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি অ্যানোডে সংঘটিত জারণ এবং ক্যাথোডে সংঘটিত বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, অ্যানোডে সংঘটিত জারণ এবং ক্যাথোডে সংঘটিত বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমার তড়িৎ প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ কারেন্টটা ফ্লো হবে এদিকে, বিদ্যুৎ উৎপন্ন হবে। মনে রাখবা এখানে উল্লেখ্য একটা কথা আছে, উল্লেখ্য আমার যেদিকে ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রন ফ্লো হচ্ছে এদিকে না, আমার কারেন্ট ফ্লো, অর্থাৎ যেদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার বিপরীত দিকে আমার তড়িৎ প্রবাহ কি, তার বিপরীত দিকে আমার কারেন্ট ফ্লো হবে, তার বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আমার ইলেকট্রন, মনে থাকবে এটা, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহটা ফ্লো হবে, এটা হচ্ছে আমার কথা। এখন এখানে আসি, এখন একটা প্রবলেমের কথা, এখানে আসি, বুঝা পারফেক্টলি কমপ্লিট, আর কোনো কিছু পড়া লাগবে না, শুধু এইচএসসি তে নোটগুলো পড়লে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা একজনে বেশি খুশি হয়ে গেছে, দেখো দেখো দেখো, একজনে বেশি খুশি হয়ে গেছে, এত খুশি হওয়ার লাভ নাই। আচ্ছা আগামীকাল ক্লাসটা নিয়ে তোমরা কি করতে যাচ্ছ দেখো, আমাকে বলো আগামীকাল ক্লাসটা কি করা যায়। এগুলো কিন্তু মিস করবা, 7টা ক্লাস ভাই সবসময় আসে না,
7টা ক্লাস না 14টা ক্লাস, সবসময় কিন্তু আসবে না এগুলা। আর আজকের স্লাইডটা তো আমি তোমাকে কি বলবো, মানে কোনো কোশ্চেন বাদ দিই নেই, কোনো ইনফরমেশন বাদ দিই নেই, ঠিক আছে? তো দেখো 7টা ক্লাস কিন্তু সবসময় আসবে না, যারা বলতেছো কখন আসবে না 7টা ক্লাস, সবসময় আসবে না, মনে রাখবে 7টা ক্লাস বারবার ফিরে আসবে না লাইফে, ঠিক আছে? 7টা ক্লাস হচ্ছে এক্স এর মতো। দেখো এখন এর পরবর্তী পয়েন্টটা কি, এখন প্রবলেম আসবে একটা। স্যার প্রবলেম মানে কি? সব জায়গায় প্রবলেম থাকে, সব জায়গায় থাকে, তো ভালো চলতে গেলে প্রবলেম থাকবে না? প্রবলেম তো থাকবে। প্রবলেমটা হচ্ছে এখানে একটা বড় প্রবলেম আছে। বড় প্রবলেমটা হচ্ছে কি? বড় প্রবলেমটা হচ্ছে ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহতে কিছু ঘটনা, এখানে ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহতে, মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, বাট ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহতে কিছু ঘটনা বাধা দিতে পারে। কি ঘটনা বাধা দিতে পারে? কিছু ঘটনা, স্যার ভয় লাগাচ্ছেন, কিছু ঘটনা না, বাধা না, কিছু ঘটনা বাধা দিতে পারে। কি বাধা? এটা কি বাধা? কিছু ঘটনা বাধা দিতে পারে, সেটা কি বাধা? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখো, অ্যানোডে যখন হচ্ছে মাইনাস চার্জ উৎপন্ন হচ্ছে, তো ক্রমান্বয়ে অ্যানোডের অর্ধকোষে, মানে অ্যানোডে যখন তুমি লিখতে পারো যে অ্যানোডে যখন ক্রমান্বয়ে আমার নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে কোথায়? আমার ইলেকট্রোডে। আর পজিটিভ চার্জ উৎপন্ন হচ্ছে কোথায়? আমার দ্রবণে। তাহলে অ্যানোডে ক্রমান্বয়ে, মানে অ্যানোডে যখন জিঙ্ক জারিত হয়, লিখো, জিঙ্ক যখন জারিত হয় তখন ক্রমান্বয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন, আমি আবারও বলতেছি, তখন ক্রমান্বয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন উৎপন্ন হতে থাকে। তখন এটা লিখতে পারো, তখন ক্রমান্বয়ে লিখো, তখন ক্রমান্বয়ে মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, ক্রমান্বয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন উৎপন্ন হতে থাকে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, অ্যানোডে যখন জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন উৎপন্ন হয় এবং জিঙ্ক 2 প্লাস আয়নটা দ্রবণে গিয়ে যখন মুক্ত হয়, তখন আমার অ্যানোড অর্ধকোষের আমার পজিটিভ চার্জের ঘনমাত্রা বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সবাই একটু ভালোভাবে দেখো, পজিটিভ চার্জের যদি ঘনমাত্রা যদি বাড়তে থাকে আর এখানে নেগেটিভ আছে, তাহলে পজিটিভ এবং নেগেটিভ কি করবে? পজিটিভ এবং নেগেটিভ কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ করে কি করবে? এই মাইনাস গুলাকে ওই পাশে আর পাঠাতে দিবে না। আবার রিপিট করতেছি, ফার্স্ট অফ অল কি, ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহতে কিছু ঘটনা বাধা দিতে পারে। কি ধরনের বাধা? ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানোডে যখন হচ্ছে জিঙ্ক জারিত হবে, তখন জিঙ্ক যখন জারিত হয়ে জিঙ্ক 2 প্লাস আয়নটা মুক্ত হবে কোথায়? দ্রবণের মধ্যে। জিঙ্ক 2 প্লাস আয়নটা মুক্ত হবে কোথায়? দ্রবণের মধ্যে। তো দ্রবণের মধ্যে যখন জিঙ্ক 2 প্লাস আয়নটা মুক্ত হবে, তখন এখানে পজিটিভ চার্জ বাড়তেছে, মানে ক্রমান্বয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন বাড়তেছে দ্রবণের মধ্যে। অর্থাৎ দ্রবণের মধ্যে পজিটিভ চার্জের মাত্রা বাড়তেছে। যদি পজিটিভ চার্জের মাত্রা বাড়তে থাকে এবং এই ইলেকট্রোডের মধ্যে নেগেটিভ তো অলরেডি আছে, তাহলে পজিটিভ নেগেটিভ কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি করবে? এই মাইনাস গুলোকে ওই দিকে ফ্লো করতে দিবে না। তার মানে এটা একটা বড় একটা বাধা। কারণ তুমি এটা গ্যালভানিক সেল, ড্যানিয়েল সেল মানে কি? বিদ্যুৎ প্রবাহ কি করতে হবে? নির্বিচ্ছিন্নভাবে বজায় রাখতে হবে। তাহলে কি করতে হবে আমাকে বলো? কি করতে হবে? ঠিক কিভাবে তুমি ক্যাথোডের ক্ষেত্রে দেখো, ক্যাথোডের ক্ষেত্রে সেম প্রবলেম। আরে ভাই সেম প্রবলেম, কেউ শান্তিতে নাই। মনে করতেছি ইস্তিয়াক স্যার অনেক আরামে ঘুমাচ্ছে, কেউ শান্তিতে নাই। দেখো ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হচ্ছে ইলেকট্রনের নির্বিচ্ছিন্নভাবে প্রবাহ সেম মাত্রা এখানে হবে। ক্যাথোডে কি হয়? বিজারিত হয়। যখন ক্যাথোডে বিজারিত হচ্ছে কিভাবে দেখো, ওই যে কপার সালফেট থেকে কপার 2 প্লাস আয়নটা এখানে যখন অ্যাটাক করে, সে কপার সালফেটে পরিণত হয়। বাট কপার 2 প্লাস থেকে সালফেটটা কই যাবে? এই সালফেটটা এখানে পরিণত হচ্ছে। অর্থাৎ কপার 2 প্লাস থেকে যখন ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে কার থেকে? এখান থেকে। তাহলে সে কি উৎপন্ন হয়? কপার 2 প্লাসে নাকি কপারে পরিণত হয়। কপারে যখন পরিণত হতে থাকে তখন এখানে ক্রমান্বয়ে মাইনাস চার্জ জমা হতে থাকে। অর্থাৎ এই সালফেটটা যত সে ইলেকট্রন গ্রহণ করে এখানে পরিণত হয়, তত সেখানে সালফেট আয়নটা এখানে পরিমাণ বাড়তে থাকে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে বিজারিত যখন হয় তখন ক্যাথোডে ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়তে থাকে। ঋণাত্মক চার্জের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে মাইনাস এবং প্লাস আবার আকর্ষণ তৈরি করে ওই প্লাসটাকে সে এখানে আসতে দিবে না। অর্থাৎ এখানেও মানে তার ফ্লো হতে দিবে না। তো ফ্লো হতে যদি না দেয়, তাহলে কিভাবে ইলেকট্রন প্রবাহ হবে? রিজন হচ্ছে লবণ সেতু, সল্ট ব্রিজ।
সল্ট ব্রিজের এখানে কাজটা কি? সল্ট ব্রিজ একটা কাজ করবে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কি দেখো, আমি বলতে পারি সল্ট ব্রিজ কাকে বলে, সবাই একটু ভালো করে সল্ট ব্রিজ কাকে বলে, সল্ট ব্রিজের ডেফিনেশন একটু সবাই বলো তো। সেটা হচ্ছে গ্যালভানিক কোষে, এটা গ্যালভানিক কোষ না, এগুলো অপর নাম গ্যালভানিক কোষ, জানিয়েছে তো অপর নাম হচ্ছে গ্যালভানিক কোষ, ঠিক আছে। গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য, আবার বলতেছি গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে, আবারও বলতেছি গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য উল্টা আকৃতির মানে ইউ আকৃতির একটা নলকে উল্টাভাবে অ্যানোড এবং ক্যাথোডের পাত্রে দ্রবীভূত করা হলে সেই ইউ আকৃতির নলকে বলা হয় সল্ট ব্রিজ। স্যার কিচ্ছু বুঝি নাই, আমি বলতেছি গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটা ইউ আকৃতির নলকে উল্টাভাবে ক্যাথোড এবং হচ্ছে অ্যানোডের পাত্রে দ্রবীভূত করা হয়, এবং এই ইউ আকৃতির নলকে বলা হচ্ছে লবণ সেতু। কিভাবে, কেন? কারণ গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য। কিভাবে একটু দেখি, কিভাবে এই জিনিসটা একটু দেখি, তাহলে দেখো এদিকে দেখো কিভাবে, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে আর এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়তেছে। তাহলে এখানে সল্ট ব্রিজ হিসেবে কারা কাজ করবে আমাকে বলো। সল্ট ব্রিজ হিসেবে কারা কাজ করবে হচ্ছে KCl 1, KNO3 1, এরপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড 1, KCl KNO3, আরটা হচ্ছে K2SO4। এই চারটা এগুলো আজকে এমসিকিউ তে দিয়ে ফেলছে, ওকে। এই চারটা কাজ করবে, KCl KNO3 অ্যামোনিয়াম ক্লোরাইড K2SO4, মনে থাকবে এগুলা। আচ্ছা, কিভাবে কাজ করে দেখো। ফার্স্ট অফ অল এইগুলা কি করবে, সল্ট ব্রিজ কি করবে, সল্ট ব্রিজের 1 নম্বর কাজটা কি, সে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে পরোক্ষ সংযোগ করে দিবে। সেটা কিভাবে দেখো, পরোক্ষ সংযোগ 2 নম্বর পয়েন্টে কি, সে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, অর্থাৎ অ্যানোড দ্রবণের মধ্যে অতিরিক্ত যে প্লাস আয়ন আছে, সে প্লাস আয়নকে সে প্রশমিত করবে কিভাবে, অতিরিক্ত প্লাস আয়নকে সে প্রশমিত করবে কিভাবে, আমাকে বলো কিভাবে প্রশমিত করবে। খুবই সিম্পল ভাইয়া, KCl কে তুমি যদি ভাঙো K প্লাস এবং Cl মাইনাস, অর্থাৎ Cl মাইনাসটা এখানে চলে আসবে আর K প্লাসটা এখানে চলে আসবে, অর্থাৎ Cl আসবে এই ক্যাটায়নটাকে প্রশমিত করার জন্য আর এই K প্লাস আসবে এই অ্যানায়নটাকে প্রশমিত করার জন্য। অর্থাৎ এই সল্ট ব্রিজটা কি করে, সল্ট ব্রিজের মধ্যে ক্যাটায়ন অংশটি প্লাস আয়নকে প্রশমিত করবে, লিখে ফেলো নিজ দায়িত্বে, আর মাইনাস আয়নকে, অর্থাৎ ক্যাথোডের মাইনাস আয়নকে, ক্যাথোডের মধ্যে যে নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জকে প্রশমিত করবে সল্ট ব্রিজের কোন আয়নটি, পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন আয়নটি, এবং প্রশমিত করে তারা উভয় দ্রবণে নিরপেক্ষতা অর্থাৎ বিদ্যুৎটা নিরপেক্ষভাবে বজায় রাখবে এবং ইলেকট্রনের প্রবাহটা কি রাখবে, সচল রাখবে। এটা হচ্ছে কাজ। আর বাকি সল্ট ব্রিজের কথাগুলো আমরা স্লাইডে পড়বো। আমার মনে হয় তোমাদের এখানে কাজগুলো শেষ, বাকিগুলো হচ্ছে স্লাইডে পড়ানো হবে। বাকিগুলো কিসে পড়ানো হবে, স্লাইডে পড়ানো হবে। NaCl হবে না। আচ্ছা, NaCl কেন হবে না, এগুলো একটু রিজন আছে, এগুলো আমি তোমাকে পরে বলতেছি, এগুলো একটু পরে বলবো। এখন লবণ সেতু নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। এখানে আরেকটা প্রশ্ন আসে যেখানে AgCl ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এগুলো কিছু কথাবার্তা আছে, আমি কথাবার্তা সবকিছু এখন বলতে চাচ্ছি না কারণ আমাদের সময় নেই, তো কিছু কথা স্লাইডে নিয়ে যাচ্ছি, তো সো স্লাইডে বলতে কিছু কথা স্লাইডে পড়াবো। এখন আপাতত থাকুক, এটা গেছে, পড়াগুলো এখানে গেছে। আচ্ছা, এখন দেখো এর পরবর্তীতে আমার মনে হয় এখানে তোমাদের আর কোনো প্রবলেম থাকা উচিত না, এতটুকু বুঝতে পারছো সবাই? এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ই সেল। ভাইয়া 10:30 ক্লাসটা করা কঠিন, 10টায় ক্লাস না, আজকে ক্লাস 10টায়। তো একজনের বলছে লোন কি, এটা লোন কি বলছে, লোন কি মানে কি, লেফট হল অক্সিডেশন, লেফট হল নেগেটিভ, লেফট হল কি হবে, লেফট হল অ্যানোড আর কি, এটা বলছি ভাই অনেকবার বলছি। দেখো এখন পয়েন্টটা হচ্ছে আমি পড়বো এখন ই সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ই সেলের অপর নাম কি আমাকে বলো, ই সেলের অপর নাম আমি যদি বলি, ই সেল হচ্ছে তড়িৎদ্বার বিভবকে কিন্তু ই সেল বলে। তো তুমি শুনছো মনে আজকে আকাশ থেকে পড়ছো অনেকজনে, তড়িৎদ্বার বিভবের অপর নাম ই সেল। EMF ইলেকট্রোমোটিভ ফোর্স, তাও ই সেল। আচ্ছা, ই সেল মানে কি সেটা পরে বলতেছি। আচ্ছা, এরপর আরেকটা কি, আরেকটা হচ্ছে কোষ বিভব, সবগুলোর নাম সেম। ই সেল মানে কি, প্রশ্ন হচ্ছে ই সেল মানে কি। ই সেল মানে কি, যে তড়িৎ বিভবের কারণে এক ইলেকট্রোড থেকে আরেক ইলেকট্রোডে বিদ্যুৎ প্রবাহিত হবে, সেটাই হচ্ছে ই সেল, তাকে ই সেল বলে।
যে তড়িৎ বিভবের কারণে এক ইলেকট্রোড থেকে আরেক ইলেকট্রোডে বিদ্যুৎ প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে ই সেল। অথবা ই সেল এটা বলতে পারো, ই সেল হচ্ছে দুটো তড়িৎ বিভবের মধ্যে মধ্যবর্তী পার্থক্য হচ্ছে ই সেল। মানে মাথায় কিছু ঢুকে নাই মনে হয়। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে দুটো তড়িৎ বিভবে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব, দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভবকে বলা হচ্ছে ই সেল। আচ্ছা এটা আমি পরে বলতেছি। ফার্স্ট অফ অল আমি তোমাকে কিছু কথা বলতেছি। ফার্স্ট অফ অল দেখো ভাই, খুবই সিম্পল। আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হচ্ছে, জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা তো আজ থেকে এভাবে লিখবো। কিভাবে লিখবো দেখো, এভাবে লিখবো যে না, জিঙ্ক 2 প্লাসে লিখতেছি, লেখা শেষ। এরপর আমরা লিখছিলাম আবার কপার 2 প্লাস, সেই ইলেকট্রন গ্রহণ করে আমরা আজ থেকে এভাবে লিখবো, কপার থেকে 2 প্লাস থেকে কপার। আচ্ছা এটা কি, এটাকে বলা হচ্ছে জারণ। এখন আমি তোমাকে একটা মান দিলাম, এখানে আমি তোমার মান দিছি হচ্ছে তার জারণ বিভব কত 0.76 ভোল্ট, আর তার জারণ বিভব কত -0.34 ভোল্ট, একটা নাম দিছি আমি তোমাকে। আচ্ছা এইটাকে বলা হয় জারণ তড়িৎদ্বার বিভব, এটাকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার বিভব। জারণ তড়িৎদ্বার বিভব কাকে বলে? ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে, ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে যে বিভব উৎপন্ন হবে সেটাকে বলা হয় জারণ বিভব। ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে, ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে যে বিভব উৎপন্ন হবে, অর্থাৎ দুইটা ইলেকট্রোড এবং ইলেকট্রোডের মধ্যে যে মধ্যবর্তী যে বিভবটা উৎপন্ন হবে সেই বিভবটাকে বলা হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব। আর কপারের বিজারণ তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে কি, এটা বিজারণ কেমনে বুঝছি? আরে ভাই ইলেকট্রন গ্রহণ হয়েছে না, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণের ফলে যেই বিভব উৎপন্ন হয় সেই বিভবকে বলা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভব। এখন ই সেলের একটা কথা আছে, বেসিক কথাবার্তা তো যেতে পারতেছি না এখন। ই সেলের আমি একটা কথা বলেছি তোমাকে, সেটা হচ্ছে ই সেল ইকুয়াল টু ই নট সেল, সরি, ই সেল ইকুয়াল টু ই নট অ্যানট। আচ্ছা তুমি বলতে পারো ভাইয়া ই সেলের ব্যাখ্যাটা কোত্থেকে আসছে, একটু ওয়েট করো, ব্যাখ্যাটা সব বলতেছি, খুবই ইন্টারেস্টিং। ই নট অ্যানট, অ্যানটে কি হবে, অক্সিডেশন হবে। স্যার এটা কোত্থেকে আসছে, ক্যাথোড রিডাকশন হবে। আচ্ছা আরেকটা বলতেছি, দেখো সূত্র আরেকটা আছে, সূত্র আমি তোমাকে আর বেশি পড়াচ্ছি না কারণ তুমি পাগল থাকতে পারো। ক্যাথোড আমি দিচ্ছি এখানে, ক্যাথোডে কি হবে, রিডাকশন হবে, আর অ্যানোডে কি হবে, রিডাকশন হবে। ওকে আচ্ছা এখন কথা হচ্ছে কিছু কথাবার্তা আছে, স্যার এইগুলো কোত্থেকে আসছে, এগুলো কোত্থেকে আসছে স্যার, এইগুলো কোত্থেকে আসছে? কিন্তু ভাই কপারের রিডাকশন পটেনশিয়াল তো 0.24, কপারের রিডাকশন পটেনশিয়াল কত? আচ্ছা আচ্ছা সরি সরি, প্লাস 0.34, আচ্ছা সরি এটা ভুলেছে, ঠিক আছে প্লাস 0.34 হবে, এক্সট্রিমলি সরি। আর এটা হচ্ছে জারণ বিভব, এটা হচ্ছে বিজারণ বিভব। হ্যাঁ ঠিক আছে, বিজারণ বিভব বললে মাইনাস হয়ে যাবে, জারণ বিভব বললে কি হয়ে যাবে, বিজারণ বিভব বললে এটা মাইনাস হয়ে যাবে, জারণ বিভব বললে এটা মাইনাস হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? এখন কথা স্যার এগুলো কোত্থেকে আসছে, এগুলো আমি তোমাকে একটু বোঝাচ্ছি। দেখো আগামী 10 মিনিট পড়াবো ভাই, ডিউরেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, আর দিয়েন না, রিয়েক্ট মাফ চাই। আচ্ছা দেখো সবাই একটু 2টা মিনিট একটু শান্ত হও, আমিও শান্ত হচ্ছি, তোমরাও শান্ত হও, বেশি না ভাই, আর 3টা দিন কষ্ট করো, 3টা দিন কষ্ট করো, আর দিয়েন না, রিয়েক্ট মাফ চাই। কি অবস্থা? আচ্ছা কারা কারা আসো দেখি, কথা বলো দেখি, কি অবস্থা, কারা কারা আসো, কেমন আছো তোমরা? ইএমএফ ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ভাইয়া মাথা ঘুরতেছে না। আচ্ছা 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 দেখো 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 দেখো, ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে কি 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, লাস্টের কথাটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন, অবশ্যই ভালো আছি। দেখো এখন কথা হচ্ছে লাস্টের পড়াটা দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো দেখো সবাই একটু দেখো, লেখা হয়েছে সবার, এই প্রশ্নটা লেখা হয়েছে। আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাকে জিনিসটা বুঝে দিচ্ছি, সেটা হচ্ছে কি ইলেকট্রোড পটেনশিয়াল। আর বেশি না, 10টা মিনিট থাকো, 10টা মিনিট দিয়ে আমি তোমাকে শেষ করে দিচ্ছি। ইলেকট্রোড পটেনশিয়াল মানে হচ্ছে তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পটেনশিয়াল মানে হচ্ছে কি তড়িৎদ্বার বিভব। আবার বলতেছি ইলেকট্রোড পটেনশিয়াল মানে হচ্ছে কি তড়িৎদ্বার বিভব। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল মানে কি দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্যটা হচ্ছে, দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্য, দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্য, এটা কিন্তু ডেফিনেশন না, এটা একটা পয়েন্ট লিখছি। দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্য বলা হচ্ছে আমার ইলেকট্রোড পটেনশিয়াল, যেটাকে বলা হয় তড়িৎদ্বার বিভব, যেটাকে বলা হচ্ছে কি
তড়িৎদ্বার বিভব। এতটুকু মনে থাকবে? আচ্ছা, এখন আমি তোমাকে সূত্রটা পড়া দিচ্ছি। দেখো সূত্রটা অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে, আমি তোমাকে বললাম এই জায়গায় সুন্দর করে হচ্ছে তিনটা জিনিস আমি আগে থেকে নিছি না, রডটা নিছি, আবার আগের মতো এটা অঙ্কন করি, নিছি না, নেওয়ার পরে হচ্ছে এটা জিঙ্ক সালফেট ছিল, একটু বেশি না 5 মিনিট থাকো, এটা কপার সালফেট ছিল, আর এটা কার রড ছিল আমাকে বলো, এটা জিঙ্কের রড ছিল, আর এটা হচ্ছে কপারের রড ছিল। ওকে, নেওয়ার পরে আমি তোমাকে কি বলছিলাম, যে আমি তোমাকে কিছুক্ষণ যদি বলি যে এটার ই নট জিঙ্ক থেকে অথবা জিঙ্ক 2+ গেছে, সেটা কিসে, এটা কি, এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার বিভব, জিঙ্কের তড়িৎদ্বার বিভব। আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে হচ্ছে অক্সিডেশন না, তাহলে জিঙ্কের জারণ তড়িৎদ্বার বিভব, জিঙ্কের জারণ তড়িৎদ্বার বিভব, জিঙ্কের জারণ তড়িৎদ্বার বিভবের মান কত আমাকে বলো, 0.76 ভোল্ট। ঠিক আছে, কিভাবে কপারের কত, আমি যদি বলি কপারের কত হবে, সেটা কত হবে, কপার 2+ থেকে কপারে গেছে, সেটা কত হবে, -0.34 ভোল্ট, অর্থাৎ +0.34 ভোল্ট। ওকে, আচ্ছা এতক্ষণ এটা তো জাস্ট নর্মাল কথাবার্তা গেল। আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই জিনিসটা আমি এভাবে না দিয়ে এখন আমি দিচ্ছি হচ্ছে এরকম। আমি এখন জিঙ্ক সালফেট দিই নাই, ধর আমি জিঙ্ক সালফেট, তুমি লিখতে পারো, আমি জিঙ্ক সালফেট নাম এখন নিলাম হচ্ছে X এবং Y। ধর আমি X এবং Y নিলাম, কি নিলাম, আমি বললাম এটা XSO4 আর এটা হচ্ছে YSO4। ওকে, আচ্ছা এটা হচ্ছে X পাত্র আর এটা হচ্ছে Y পাত্র, এতটুকু গেছে? আচ্ছা, দেওয়া হয়েছে না, X পাত্র এবং Y পাত্র দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়ার পর আমি এখন তোমাকে কি বলবো, সেটা হচ্ছে এখানের মধ্যে এটার জারণ বিভবটা হচ্ছে কত, আমি বললাম ধরো কত, আমাকে বলো ই থেকে কিসে পরিণত হচ্ছে, X থেকে X2+, কারণ সবসময় বাম পাশটা অ্যানোড থাকবে, এটা তুমি এখানে তড়িৎ পরিবাহী তারটা এগুলো সংযুক্ত করিও, কোনো সমস্যা নাই। আর ই থেকে সে কিসে পরিণত হচ্ছে, Y থেকে Y2+ থেকে Y এ পরিণত হচ্ছে, ইকুয়াল টু দাও, দিছো? আচ্ছা, দেওয়ার পরে আমি তোমাকে এটা মানটা বললাম কত, 1.08 বললাম, আর এটা মানটা বললাম -0.2। এখন আমি তোমাকে একটু আগে বলছিলাম যে দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্য আছে তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভবকে কি দ্বারা ডিফাইন করা হয়, ই সেল। তাহলে ই সেল ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বলো, তার মানে ই সেল দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভব পার্থক্য কত, 1.08 এর সাথে 0.2 যদি পার্থক্য বের করো, তাহলে আনসার আসবে 2 ভোল্ট। আনসার আসবে কত, 2 ভোল্ট। তাহলে আমি বলতে পারি যে ই নট, তার মানে দুইটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করে দিতে বলছে, তো দুইটাকে যোগ করলে মধ্যবর্তী বিভব পার্থক্য যদি 2 ভোল্ট আসে, তাহলে দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে ই নট সেল প্লাস, মানে ই নট সেল মানে হচ্ছে ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। এটা আর বিস্তারিত জানার চেষ্টা করিও না এখন, আপাতত বিস্তারিত, কারণ এক ক্লাসে সবগুলো পড়ানো যাবে না। মোটামুটি আমি তোমাকে একটা ধারণা দিছি, এটা হচ্ছে 1.08 ভোল্ট, এটা হচ্ছে 0.2 ভোল্ট, জাস্ট একটা ধরা নিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কোত্থেকে আসছে, কোনটা, এটা দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি, লাস্ট ক্লাস হচ্ছে এটা দিয়ে টপিক শেষ। কোনটা ভাইয়া, এটা কোন থেকে আসছে, ই সেল ইকুয়াল টু কোনটা আসছে ভাইয়া, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। এটা কোত্থেকে আসছে ভালোভাবে চিন্তা করে দেখো, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোডটা কি, এটা অক্সিডেশন নাকি রিডাকশন, সবগুলো রিডাকশন হবে না, এটা রিডাকশন, এটাও রিডাকশন। আচ্ছা, এটা কোত্থেকে আসছে, ফার্স্ট অফ অল হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ধর আমি তোমাকে বললাম, কি বললাম, এটা তো মাইনাস 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 ছিল, এগুলো প্লাস প্লাস দিতে পারো। ধর আমি তোমাকে বললাম কি, আমি তোমাকে বললাম যে ভাইয়া জিঙ্ক, এই যে আমি বললাম হচ্ছে X, এটা হচ্ছে কি X। আচ্ছা, ধর কিছুক্ষণের জন্য আমি তোমাকে বললাম জিঙ্ক যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তার জারণ বিভব বের হবে, জিঙ্ক যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার বিজারণ বিভব বের হবে। এতটুকু মাথায় রাখছো? আচ্ছা, পরীক্ষায় যদি দেওয়া থাকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আনসার কত হবে, +0.74 ভোল্ট। আচ্ছা, যদি বলা হয় জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে বাট আমার বিজারণ বিভব বের করতে হবে, তাহলে আমি কি করব, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে নিয়ে যাব আর এটাকে মাইনাস করে দিব, তাহলে -0.74 ভোল্ট। অর্থাৎ এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমার রিডাকশন পটেনশিয়াল নাকি অক্সিডেশন, এটাকে বলা অক্সিডেশন পটেনশিয়াল অর্থাৎ জারণ বিভবের মান, আর এটাকে বলা হচ্ছে রিডাকশন পটেনশিয়াল অর্থাৎ বিজারণ বিভবের মান। এখন এই অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়ালটা জাস্ট উল্টা দিলে হয়ে যায়, মানে ওপিটাকে উল্টা দিল আরপি হয়ে গেছে, অর্থাৎ আমি লিখতে পারি ওপি ইকুয়াল টু -আরপি। অর্থাৎ জাস্ট উল্টা দিবা, তোমাকে কি যদি আস্ক করে জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে কত, +0.76, এটাকে উল্টা দিলে -0.76 চলে আসে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, ফার্স্ট অফ অল ই নট ক্যাথোড রিডাকশন কোনটা, আমাকে বলো অ্যানোডে অক্সিডেশন আছে না, কার আছে, ধরো আমি বললাম কার আছে, X এর আছে, তাহলে X টাকে উল্টায় দাও, উল্টা দিলে সেটা কি কিসে চলে আসবে, বিজারণে চলে আসবে, অর্থাৎ ক্যাথোডে বিজারণে চলে আসছে, ক্যাথোডে কি চলে আসছে, বিজারণে চলে আসছে। তাহলে বিজারণে যদি চলে আসে তাহলে আমি বললাম ই নট ক্যাথোড
বিয়োজন চলে আসছে, অর্থাৎ এটা কি সরি আরে রে দেখো অ্যানোডে কি আছে অক্সিডেশন আছে না, তাহলে অ্যানোডের অক্সিডেশনকে উল্টা দাও, তাহলে কি চলে আসছে মাইনাস চলে আসছে না, মাইনাস। এই যে অ্যানোডের অক্সিডেশন উল্টা দিচ্ছ, উল্টা দেওয়া মানে হচ্ছে সেটাকে কি করে দেওয়া, আমাকে বলো, উল্টা করে দেওয়া মানে সেটাকে কি করে দেওয়া, রিডাকশন করে দেওয়া না, তাহলে এটাকে রিডাকশন করে দিছো, তাহলে ই নট অ্যানোডটাকে রিডাকশন করে দিছো, তাহলে আমি বলতে পারি ই নট ক্যাথোড মানে হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে কথা। তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড, আশা করি কিচ্ছু বুঝো নাই, তাহলে স্লাইডের জন্য অপেক্ষা করো, যারা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ভালোভাবে বুঝো নাই তারা লাস্টের স্লাইডের জন্য অপেক্ষা করো। আমার মনে হয় ক্লাস এখানে শেষ করতে হবে, কারণ এর থেকে আর বেশি পড়ানো সম্ভব না। সো তবু আমি মোটামুটি তোমাদেরকে, ঠিক আছে, এটা একটা পারফেক্ট, হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারিনি কারণ সময়টা বেশি ছিল না। আচ্ছা, এখন আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার তোমাকে স্লাইডের জন্য ওয়েট করতে হবে, একটা পরীক্ষা দাও। আর আগামীকাল ক্লাসটা আমরা পাবলিক গ্রুপে নিচ্ছি, পাবলিক গ্রুপে যখন আমরা নিতে যাব, পাবলিক গ্রুপে এখনো নিব কিনা আমি সন্দেহ টেনশন আছি, কারণ আল্লাহ আর 4টা ক্লাস শেষ করতে হবে, যেহেতু কমিটমেন্ট দিছি। 4টা ক্লাস মানে হচ্ছে আগামীকাল, পরশুদিন এর পরের দিন, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা। 10টা বাজে পরীক্ষা, আর আজকে শুধুমাত্র 10টা এমসিকিউ। সো ড্যানিয়েল সেল পড়াইছি, ইসেল মোটামুটি পড়াইছি, ইসেলের সূত্রটা দেখবা, আর এটার প্রতিপাদনগুলো, ইসেলের প্রতিপাদন বা ইসেলের অ্যাপ্লিকেশনগুলো আমরা টিভিতে করবো। সো আল্লাহ হাফেজ।